হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। জি স্যার। সো আমরা আজকে সেশনটা বেশি লম্বা করব না। আমরা সবাই একটু দ্রুত জয়েন করুক। তো যেটা বলতেছিলাম আর কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে যদি আমি কম্পেয়ার করে দেখি, আমি ইনশাল্লাহ আপনাদের খাতা দেখাবো। আপনাদের যেহেতু আর ঈদের আগে ক্লাস হচ্ছে না, যদি ক্লাস হতো তাহলে ইনশাল্লাহ ইউকে আপনাদের খাতা দেখাই দিতাম। তো আপনাদের ঈদের পরে যে ফার্স্ট ক্লাস থাকবে ইনশাল্লাহ ওই ক্লাসে আমি হচ্ছে আপনাদের ক্লাস টেস্টের খাতাটাও ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে হচ্ছে আপনাদের মিড এক্সামের খাতাটা হচ্ছে আমি দেখাবো। তো আপনাকে যদি মিডের খাতা দেখতে হয় আপনাকে কিন্তু ফার্স্ট ক্লাস থেকেই আপনাকে অ্যাটেন্ড করতে হবে। ওকে। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে আপনাদের ক্লাস টেস্টের মার্ক অনেকে জানতে চাচ্ছেন যে ক্লাস টেস্ট টু এর খাতাটা হচ্ছে এখন আমি দেখি নাই। তো ইনশাল্লাহ আমি অতি দ্রুত এটা দেখে আপনাদের মার্কটা সাবমিট করে আপনাদেরকে ইনফর্ম করে দেব। আর যেটা বলতেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তুলনায় এই ইয়ারের কোশ্চেনটা অনেকটা ইজি ছিল, বিকজ আমি কিছু একটু কথা বলে নিই, তারপরে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। আজকে যেহেতু শুক্রবার আমাদের জুম্মার দিন আছে, তো দ্যাটস আমি সময়টা বেশি নিব না। ডিআইও কোশ্চেন ব্যাংক, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? ইয়েস স্যার। জি ওকে, স্যার। আমি জাস্ট একটু কোশ্চেনটা ওভারভিউ দিয়ে আমি আমি পড়াশোনায় চলে যাব ইনশাল্লাহ। তো স্ক্রিন 26, ওকে। তো স্ক্রিনটা যেহেতু দেখা যাচ্ছে তো আমি একটু 1 মিনিট কুকিজগুলো একটু হাইড করে নিই। সরি। ওকে। তো আমরা জাস্ট এখান থেকে একটু বলে দিই যে প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা ছিল একদম স্পষ্টভাবে বলা বলা আছে যে এখানে ক্রোম্যাটোগ্রাফি অ্যাপ্লাই করতে হবে। এখন আর যদি প্রিভিয়াসের কোশ্চেনগুলো আপনার অ্যানালাইসিস যদি করে দেখেন তাহলে দেখবেন যে ক্রোম্যাটোগ্রাফি নাকি ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম এটা কিন্তু প্যাসেজ দেখে বোঝা যেত না। আপনাকে প্যাসেজটা বুঝে নেওয়া, প্যাসেজটা পড়ে বুঝে নেওয়া লাগতো যে আমাকে ক্রোম্যাটোগ্রাফি ইউজ করতে হবে নাকি ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম ইউজ করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনাকে ক্রোম্যাটোগ্রাফিটা ইউজ করতে হবে। তারপরের একটা বিষয় হচ্ছে যে ক্রোম্যাটোগ্রাফি নিয়ে আপনাদের অনেকেরই দেখছি যে আপনারা এই কোশ্চেনটা অ্যান্সার করছেন ক্রোম্যাটোগ্রাফি ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম দুটাকে মিক্স করে, এই দুটাকে মিক্স করলে কিন্তু আপনার হবে না। আর একটা বিষয় আমি আপনাদের যখন ক্রোম্যাটোগ্রাফি অথবা ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম পড়াইছিলাম তখন আমি স্পষ্টভাবে একটা কথা বলছিলাম যে এই টাইপের কোশ্চেন যদি আপনাদের এক্সামে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটা ফিগার কিন্তু আপনাকে ড্র করতেই হবে। যারা ফিগার ড্র করেন নাই তারাও কিন্তু ফুল মার্ক পান নাই। ওকে। তো আমি এটা ক্লাসের মধ্যে স্পষ্টভাবে অনেকবার বলছি, আমি বলছি কিনা আপনারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে দেখেন, নিজেরা ডিসকাশন করে দেখেন যে যখন ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম অথবা ক্রোম্যাটোগ্রাফি দুইটা কোশ্চেন আসবে দুইটা কোশ্চেনের ফিগার আপনাকে কী করতে হবে, ড্র করতে হবে। আপনি বর্ণনা লিখতে হবে পাশাপাশি ফিগারও ড্র করতে হবে। তো ফিগার ড্রটা কয়েকজন করছে, যারা করছেন তারা ফুল মার্ক পাইছেন, এবং যারা আবার ক্রোম্যাটোগ্রাফি আর ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম মিক্স করে লিখছেন তারাও ফুল মার্ক পান নাই। তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু বলে দিছে যে আপনাকে কোন টাইপের প্রবলেমের ক্ষেত্রে ক্রোম্যাটোগ্রাফি ইউজ করতে হবে, এখানে উপরে প্যাসেজে সুন্দরভাবে বলা আছে। অনেকে কী করছেন যে ক্রোম্যাটোগ্রাফির অ্যাপ্লিকেশনগুলো লিখছেন, যে বিভিন্ন অ্যাপ্লিকেশন যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর আপনারা হচ্ছে সুন্দর পয়েন্ট আকারে আপনার বর্ণনা করছেন। এটা তো চাই নাই, আপনাকে কোশ্চিন বুঝতে হবে। আমি বারবার বলি যে কোনো এক্সামের ক্ষেত্রে শুধু পড়ে যাওয়াটা এক্সামের প্রিপারেশনের অংশ না। এক্সামের প্রিপারেশনের অংশ হচ্ছে পরীক্ষার কোশ্চিন বুঝতে পারাটাও এক্সামের একটা প্রিপারেশনের অংশ। আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনি খুব ভালো মতো গড় করে মুখস্থ করতে পারেন অথবা পড়তে পারেন বা বুঝতে পারেন, বাট আপনি কোশ্চিন বুঝতে পারেন না, তো ওই পড়ার কোনো ভ্যালু নাই। ওকে। তারপরে বিষয় হচ্ছে যে সেকেন্ড কোশ্চিনটা দেখেন, সেকেন্ড কোশ্চিনটার ক্ষেত্রে কিন্তু এত কঠিন কোনো কোশ্চিন ছিল এটা ছিল না, বুঝছেন? একদম স্পষ্টভাবে বলা আছে দ্য বায়োলজিক্যাল মলিকুল বলতে হচ্ছে এখানে ডিএনএকে বোঝাইছে। আর প্রসেস হচ্ছে আপনার ডিএনএ রেপ্লিকেশন। অনেকে কী করছেন বায়োলজিক্যাল মলিকুল অ্যান্ড সেলুলার প্রসেস দুইটাকে একসাথে অ্যান্সার করছেন ডিএনএ রেপ্লিকেশন। তো দুইটা মিলায় তো ডিএনএ রেপ্লিকেশন হবে না, ডিএনএ রেপ্লিকেশন তো কোনো বায়োলজিক্যাল মলিকুল না। বায়োলজিক্যাল মলিকুল হচ্ছে ডিএনএ এবং ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে এটা সেলুলার প্রসেস। ওকে। তারপরে এখানে কি বর্ণনা করতে বলছে আপনারা সবাই জানেন, এখানে কিসের বর্ণনা করতে বলছে, অ্যানিবডি এলস একজন বলেন তো?
স্যার ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন, তাই না? খুবই সহজ একটা বিষয় ছিল। এইটার একটা মেথড ছিল, এই মেথডটার নাম কি ছিল বলেন তো? ওকে, সরি। তো আপনারা এই যে আপনাদের আমি দেখাইছিলাম যে ডিএনএ রেপ্লিকেশনের যে মেথডটা ছিল, যে এখানে 3টা স্টেপ ছিল, তাই না? সো এই 3টা স্টেপ এখানে খুব স্পেসিফাইডভাবে বর্ণনা করতে হবে। ওকে? তো এখানে এইটাও আপনার অনেকে ভুলভাল লিখছেন। তারপরে দেখেন এই ইয়ারের কোশ্চেনটা কেন সহজ ছিল, আর একটা এক্সাম্পল হচ্ছে দেখেন এই সিকোয়েন্সগুলো দেখেন। আপনারা যদি লাস্ট 2 ইয়ার্সের সেমিস্টার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন এই সিকোয়েন্সগুলো কিন্তু নর্মালি এত ইজি থাকে না বা এত ছোট সিকোয়েন্স থাকে না। 5 থেকে 6 ডিজিটের সিকোয়েন্স খুবই রেয়ার। বোঝা গেছে? তো সেক্ষেত্রেও আপনারা এই জায়গার অপরচুনিটি আপনারা মিস করছেন, এবং এখানে খুব সুন্দরভাবে বলা আছে। আমি সবথেকে অবাক হয়েছি যে অনেকের খাতার মধ্যে আমি লোকাল অ্যালাইনমেন্টের অ্যালগরিদমের কাজ দেখছি। তো কেন? এটা কেন হবে? আপনাদের আমি বলছি যে কি কি টিপস অ্যান্ড টিপস জানতে হবে। এখানে বলা আছে এন্ড টু এন্ড সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। লোকাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি এন্ড টু এন্ড সিকোয়েন্স করা সম্ভব একটা ম্যাট্রিক্সের? কখনোই সম্ভব না, তাই না? যেটা ম্যাক্সিমাম হবে সেখান থেকে আমাকে শুরু করতে হবে। তো শুধুমাত্র গ্লোবালের ক্ষেত্রে আমরা জানি একদম লাস্ট কর্নারের ভ্যালু থেকে আমরা ট্রেস ব্যাক করে একদম কর্নারের লাস্ট থেকে কর্নারের শুরু পর্যন্ত আমরা আসতে পারবো। এটা হচ্ছে এন্ড টু এন্ড সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। দ্যাটস মাই আমাদেরকে এখানে গ্লোবাল অ্যালাইনমেন্ট অ্যালগরিদমটা ইউজ করতে হবে, এবং কোশ্চিনটা খুব ইজি ছিল। ম্যাক্সিমাম স্কোর ছিল 6। ওকে? অনেকে দেখছি যে হয়তো আশেপাশে থেকে দেখছে 6 কথাটা লিখে বাকিটুকু ভিতরে হাবিজাবি লিখে দিচ্ছে আর কি, বা ট্রেস ব্যাকের ভ্যালুগুলো ঠিকঠাক লিখে আশেপাশের ভ্যালুগুলো সব উল্টোপাল্টা ভুল লিখছেন। তো এইটা তো বাবা আমি আপনাকে বলছি যে জোর করে মিলাই দিলে কিন্তু হবে না। আমি কিন্তু বিষয়গুলো চেক করব। ওকে? তো তারপরে বিষয়টা দেখেন, এই যে জিনিসটা, এটা কি আপনার হচ্ছে এই যে ফাইলোজেনেটিক ট্রি এর হচ্ছে লাস্টের ভ্যালুটা একটু আনকমন ছিল। এটা যে কোশ্চিন সেট করছে, কোশ্চিনের সেটের মধ্যে প্রবলেম ছিল, বাট সলিউশন অনুযায়ী আপনি যদি করে আসেন আপনার যেটা আসবে সেটা আপনি ড্র করবেন, তাই না? তো লাস্টের যে ভ্যালুটা আসে ওইটা হচ্ছে, ওইটা যদি আমি 2 ভাগ করি তাহলে ওইটা আমার 1.67 করে ডিভাইড হয় আর কি, একদম সবার লাস্টের যে ভ্যালুটা আসে এ বি সি আর ডি এর ভিতরে। তো এইটা হচ্ছে আমি সলিউশন আপনাদের দিছি। এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল এবং 8 মার্ক ছিল। ওকে? 8 মার্ক সলভ করতেছে এই কোশ্চেনটা। তো এইটাও দেখছি অনেকের প্রপার হতে সলিউশন করতে পারেন নাই। তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ কোশ্চেনগুলো একদম টু দ্য পয়েন্টে কোশ্চেন দেওয়া ছিল। কোশ্চেনের মধ্যে কোনো পেঁচানো গোছানো বলতে কিছুই ছিল না। আর যেগুলা ছিল এগুলা অ্যান্সার করতে না পারাটা হচ্ছে অস্বাভাবিক, স্বাভাবিকতার ভিতরে পড়ে না। ওকে? তো এইটা ছিল হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস। আমি ইনশাল্লাহ নেক্সট উইকে আপনাদের ফার্স্ট ক্লাসেই আপনাদের এই কোশ্চেনের খাতা, মানে আপনাদের মিডের খাতা আমি দেখাবো, আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য আপনাকে ফার্স্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে। তো এখন যে বিষয়টা আসি, যে আজকের টপিকটা নিয়ে কথা বলবো। সো আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার। ওকে, থ্যাংক ইউ। যদি শোনা যায় তো ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গতকাল থেকে স্যার আমাদের এদিকে স্যার কারেন্ট নেই। স্যার ফোনের চার্জ 1% এসে দাঁড়িয়েছে স্যার। আপনাকে তো ব্যাকআপ রাখতে হবে বাবা। আমি তো বলছি জি যে স্যার। যখন এই যে আমার বাসায় কিন্তু কারেন্ট নেই, বুঝছেন? আমি এই যে পাওয়ার ব্যাংক দিয়ে চালাচ্ছি। তো এই এই স্যার কারণেই হচ্ছে আমি গ্রামে তো স্যার 15 এই জন্য মিনিট তো ডিলে সমস্যা ডিলে হয়ে করলাম যাচ্ছে। আর কি, যাতে হচ্ছে আমি পাওয়ার ব্যাকআপটা একটু বাড়াইতে পারি আর কি। বোঝা গেছে? তো আজকে যে একটা কাজ আছে এটা একটু সাবমিট করে ফেলেন তাড়াতাড়ি, আর ক্লাসে রেকর্ডিং থাকবে, যারা করতে পারতেছে না তারা করে নেবেন, আর পরে সাবমিশন যাতে পরে করতে পারবেন না, সেটা হচ্ছে আপনারা উইক 6-এ চলে যাবেন, আপনাদের বিএসসিতে আপনারা উইক 6-এ চলে যাবেন। আমরা জানি অনলাইন ক্লাস আমরা কি করে থাকি। তো উইক 6-এ যদি আমরা যান, তো আজকের যে বিষয়টা ছিল, আজকের যে আপনার ফিডব্যাক দিতে হবে এইখানে, এটা আমি সেট করে দিচ্ছি টাইমার। আমি আজকে পড়াইনি, আজকে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা কাভার আপ করে ফেলবো। ওকে? তো আমি এটার আগে টাইমটা দিয়ে নিই, আজকে রাত 12টার ভিতরে এটার ফিডব্যাকটা দিয়ে দিবেন। আজকে কয় তারিখ? 13 তারিখ স্যার। স্যার 13 তারিখ। ওকে, 13 তারিখ। 13 তারিখ সেট করাই আছে। তো আজকে রাত 12টার মধ্যে এই টপিকটা পড়ানো হয়ে গেলে এটার উপর একটা ফিডব্যাক দিয়ে দিবেন। এবং এই যে স্ক্রিনশট সাবমিশনটা তো আপনি ক্লাস শেষে আপনি করতে পারবেন না, তো এটা করতে গেলে আপনাকে এখনই ক্লাসে করতে হবে। আপনার কি করা লাগবে আমরা সবাই জানি। আপনি যে ডিভাইস থেকে হচ্ছে ক্লাসটা করতেছেন, ডিভাইসের একটা স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করে দেবেন উইথিন দ্য ক্লাস। আফটার এন্ডিং দ্য ক্লাস আই উইল ক্লোজ দিস সেকশন অর হাইড
সো আমি হাইড করে দিলে আপনারা কিন্তু আর সাবমিট করতে পারবেন না। ওকে, সো যাদের চার্জ কম আছে তারা অন্তত এই কাজটুকু অন্তত করে ফেলেন। ওকে, আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আপনার ক্লাসমেটকে বলে রাখেন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় দেখেন আপনি অ্যাটেন্ড করতে পারেন কিনা। তো যেটা বলতেছি যে ধন্যবাদ আজকে যে স্যার। টপিকটা পড়াবো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা অলরেডি মিড এক্সাম দিয়ে দেখছেন যে কোনো টপিকই কিন্তু বৃথা যায় না, বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা হচ্ছে প্রিভিয়াস 2 থেকে 3 সেমিস্টার আগে এটা মিডের টপিক হিসেবে ছিল, পরবর্তীতে এটা মিড থেকে বের করে ফাইনালের টপিক আনা হয়েছে, বিকজ মিডে বেশি ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন চলে আসতো আর কি। সো এই টপিকটার অ্যান্সার করার ক্ষেত্রেও আপনাকে ডায়াগ্রাম ড্র করা জানতে হবে। তো এটা ডিএনএ সিকোয়েন্সিং আমি যদি একটু স্লাইডটা একটু ওভারভিউ করে আসি, তাহলে আমরা একটু বিষয়টা একটু ভালো মতো বুঝতে পারবো। সেটা হচ্ছে যে দেখেন, ডিএনএ সিকোয়েন্সিং বলতে কী বোঝাইছে এখানে, হোয়াট ডু ইউ মিন বাই ডিএনএ সিকোয়েন্সিং? সো আমরা এই যে কিছু আমরা বলি যে আমরা ডিএনএ ম্যাচ করি, তাই না? এই যে কিছুদিন আগে হচ্ছে আমরা ক্রোম্যাটোগ্রাফি যখন পড়ছি তখন দেখছি যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা বা এই ডিএনএ একজনের ডিএনএ সাথে আরেকজনের ডিএনএ যে মিলে যায়, এটা মিলে কীভাবে, এই মিলে যাওয়াটা হয় কীভাবে? এই মিলে যাওয়াটা করতে গেলে আপনাকে ডিএনএকে সিকোয়েন্স করতে হবে। যখন দুইটা ডিএনএ সিকোয়েন্স সেম হবে তখন আমরা বলবো যে দুইটা সেম ডিএনএ হোল্ড করতেছে। তো এইটা বের করার জন্যে এতদিন পর্যন্ত হচ্ছে আপনাদের ওয়ার্ল্ডের যে প্রথম যে ডিএনএ সিকোয়েন্সিং মেথডটা আবিষ্কার হয় সেটা হচ্ছে 1977 সালে, এবং এটা হচ্ছে বিজ্ঞানী স্যানজর আবিষ্কার করেন। তার এই পদ্ধতি ফলো করে 2004 সাল পর্যন্ত হিউম্যান বডির ডিএনএ সিকোয়েন্স করা হতো। ওকে, সো তার মানে বুঝতেছেন এটা খুবই একটা পপুলার মেথড ছিল। তো স্যানজার মেথডটা আমরা দেখবো, বাকিগুলোর জাস্ট আমরা ওভারভিউটা জেনে রাখবো আর কি। এটা আমাদের ইনশাল্লাহ আমরা আগামীকালকের ক্লাসে এটা কাভার আপ করার ট্রাই করবো আর কি। ওকে, বা আজকে যদি সম্ভব হয় আজকে আমরা কাভার আপ করে নিব। ওকে, এত কঠিন কোনো বিষয় না। তো স্যানজার মেথড হচ্ছে আমরা একটু দেখি। তো তার আগে আমরা ডিএনএ সিকোয়েন্সিংয়ে যে বললাম, ডিএনএ সিকোয়েন্স হচ্ছে ডিএনএ সিকোয়েন্সগুলোকে অ্যাচিভ করা, একটা ডিএনএ স্যাম্পল থেকে কীভাবে আমরা একটা ডিএনএ সিকোয়েন্স বের করবো। এই যে এইচইসিজি আমরা নিয়ে কাজ করতেছি, এইচইসিজি তো আমরা হাওয়া দিয়ে ভেসে আসে নাই। এটা তো মানুষের জানার জন্য যেই পদ্ধতিটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে আমরা কী করে থাকি, যে কোনো ডিএনএর সিকোয়েন্সটা আমরা জেনে থাকি আর কি। ওকে, তো যে প্রথম যে ডিএনএ সিকোয়েন্সিং যেটা আবিষ্কার করা হয় সেটা হচ্ছে যে 1971। ওকে, সো 1971-এ হচ্ছে যে প্রথম ডিএনএ সিকোয়েন্সিং আবিষ্কার করা হয়, যে ফ্রেডরিক স্যানজার নামে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার, সে এটা আবিষ্কার করে। তো এটা খুবই পপুলার একটা মেথড ছিল, এবং এটা অনেক দিন ধরে প্রায় 2004 পর্যন্ত এই মেথডটা ফলো করেই সারা পৃথিবীতে ডিএনএ সিকোয়েন্স বের করা হতো। পরবর্তীতে 2005 থেকে বিভিন্ন মেশিনারিজ ইউজ করা হয়, যেটাকে আমরা সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং বলে থাকি। আস্তে আস্তে কম্পিউটারে যেমন জেনারেশন আপগ্রেড হয়, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, সো ডিএনএ সিকোয়েন্সেরও বিভিন্ন জেনারেশন আছে। তো এটা হচ্ছে প্রথম জেনারেশনের ভিতরে পড়ে আর কি। ওকে, তারপরে এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সেকেন্ডে 2000 বিট পার সেকেন্ড রিড করতে পারে। এখানে 2000 বিট বলতে কি বোঝাইছে? আমার কথা কি, ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার, ওকে, একটু শোনা রেসপন্স যাচ্ছে। করতে হবে। জি স্যার। দেখা গেল আপনারা কোন সময় আমার হয়ে গেছে এখানে, কাট আউট হয়ে গেছে ইন্টারনেট কানেকশন, তখন বুঝতে পারবো না। তো যেটা বলতেছিলাম যে 2000 বিট পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে যে সেকেন্ডে সে 2000 বিট রিড করতে পারে। 2000 বিট বলতে কি বোঝাচ্ছে, যে এই ATCG, এ হচ্ছে একটা সিঙ্গেল বিট, বি হচ্ছে একটা সিঙ্গেল বিট, সি হচ্ছে একটা সিঙ্গেল বিট। তো আমরা এই যে এখানে দেখতে পারতেছি যে এখানে ATCG, AGG, CT, এই যে অনেকগুলো, এই পুরোটা হচ্ছে এক একটা বিট। তার মানে এই সেনজেন মেথড ইউজ করার মাধ্যমে আমরা সেকেন্ডে এরকম 2000টা সিকোয়েন্স আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এটা একটু স্লো, কারণ আপনারা যখন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন সিকোয়েন্সিংটা দেখবেন তখন বুঝবেন যে এইটা মানে কতটা স্লো, বিকজ ওইগুলার বিট পার সেকেন্ড মানে ওইগুলোর রিড ক্যাপাসিটি আরও বেশি, এর থেকে অনেক বেশি আর কি। তারপর লেবার ইন্টেন্সিভ বলতে বোঝাচ্ছে এটা পুরোটা কোনো অটোনোমাস প্রসেস না, যেহেতু 1971-এ আপনার এত বেশি অটোনোমাসিটি হয় নাই, টেকনোলজি এত ইনহ্যান্সড হয় নাই, দ্যাটস ওয়াই এই প্রসেসটার ভিতরে আমাকে কি করা লাগবে, আমাকে হিউম্যান ইফোর্ট দেওয়া লাগে। হিউম্যান ইফোর্ট বলতে গেলে আমাকে ওই যে বিভিন্ন আপনারা ওই যে বিভিন্ন ফেসবুক অথবা ইউটিউব বা বিভিন্ন সময় বিভিন্ন দেখে থাকেন, বিভিন্ন ল্যাবের ভিতরে স্যাম্পল কালেক্ট করে টেস্ট টিউবের ভিতর দিয়ে মানুষ এটা স্যাম্পল কালেক্ট করে মেশিনের মধ্যে দিচ্ছে। তো ওই রকম একটা প্রসেস আর কি, মানে আমার এখানে হিউম্যান টাচের প্রয়োজন, উইদাউট হিউম্যান হেল্প আমি এই প্রসেসটা শেষ করতে পারবো না। এই জন্য এটাকে বলতেছে লেবার ইন্টেন্সিভ। তারপর হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ইউজিং দিস মেথড। হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে বোঝাচ্ছে এটা খুবই পপুলার প্রজেক্ট। এই যে আজকে পৃথিবীতে আমরা বলে থাকি বিভিন্ন প্রজাতির, এত প্রজাতির মাছ আছে, এত প্রজাতির পাখি আছে, এত প্রজাতির বানর আছে, এত প্রজাতির হচ্ছে আপনার হলো ছাগল আছে, গরু আছে। তো এগুলো এই প্রজাতিগুলার কাউন্টেবল, এই প্রজাতি যে একটা
পাখি যে এত প্রজাতির আছে বা একটা মাছ যে এত প্রজাতির আছে বা একটা গরু যে এত প্রজাতি আছে এই প্রজাতিগুলো তো বের করতে গেলেও কী করা লাগছে কাউন্ট করা লাগছে তাই না বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে করে তো আমরা বুঝছি যে যখন একটা গরুর ডিএনএর সাথে আরেকটা গরুর ডিএনএ মেলে না তখন আমরা বলি এই গরুটা একরকম প্রজাতির গরু আর ওইটা হচ্ছে আরেক রকম প্রজাতির গরু। তো এই হিউম্যান জিনোম প্রজেক্টের আন্ডারে যতগুলা ডিএনএ সিকোয়েন্সিং কমপ্লিট হয়েছে এটা খুবই লম্বা একটা প্রজেক্ট ছিল। যে আমরা এখানে যদি লিখে সার্চ দিই যে হিউম্যান জিনোম প্রজেক্ট এটা 10 থেকে 12 বছর একটা প্রজেক্ট ছিল। এই যে 1990 থেকে 2003 সাল পর্যন্ত এই প্রজেক্টটা চলে। টোটালি 13 থেকে 14 বছরের ভিতরে আপনার পুরো মানে আমাদের যেই বিভিন্ন প্রজাতির যে সিকোয়েন্সগুলো এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে কি করা হয় ডিএনএ সিকোয়েন্সগুলো কালেক্ট করে এই জিনোম প্রজেক্টটা কমপ্লিট করা হয়ে থাকে। বোঝা গেছে? তো এই জিনোম প্রজেক্টের যে সিকোয়েন্সগুলো ডিএনএ সিকোয়েন্সগুলো এটা ওই স্যানজার মেথড ইউজ করেই বের করা হয়েছিল। তো এটার যে প্রসিডিওরগুলো এগুলো আমরা এই যে লাস্টে এখানেও 3টা প্রসেস আছে। প্রথমটার নাম হচ্ছে ডিএনএ প্রিপারেশন, তারপরটার নাম হলো সিকোয়েন্স রিয়াকশন, তারপরটার নাম হলো ইলেকট্রোফরেসিস। এই 3টা প্রসেস বুঝতে গেলে আমাদের হচ্ছে একটা ভিডিও দেখতে হবে যেটা আমি আগের থেকে অন করে রাখছি এবং এই ভিডিওটা হচ্ছে আপনারাও দেখতে পারবেন। আপনারাও যদি চান এখান থেকেই দেখতে পারবেন। এই যে আপনাদের এই উইক 5-এর ভিতরে আপনারা কিন্তু স্ক্রিনশটগুলো সাবমিশন করা শুরু করে দেন এবং ক্লাস শেষে রাত 12টার মধ্যে ফিডব্যাকটা কমপ্লিট করে ফেলবেন। এই যে এইখানে শেয়ার করা আছে এই ভিডিওটা আমি এখন মূলত প্লে করব এখানে। তো একটু স্লাইডটা ওপেন করে রাখি, আমার একটা ট্যাব ওপেন করে স্লাইডটা ওপেন করা ভালো ছিল। ওকে, সো এখন আমার কথা তো স্পষ্ট বোঝা যাচ্ছে তাই না? জি স্যার। ওকে, যদি বোঝা যায় তাহলে আমরা কাজটা শুরু করে দিই এখন। সেটা হচ্ছে যে দেখেন, সো একটু খেয়াল করেন এটা ডিএনএ সিকোয়েন্সিং মানে আমরা কিভাবে একটা ডিএনএ সিকোয়েন্স বের করে থাকি নর্মালি। DNA ওকে sequencing is the process of working out the order of the building blocks or ওকে, আমি সাউন্ড অফ করে দিই। সাউন্ড অফ করে দিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা স্যাম্পল ডিএনএ। ওকে, মানে যে ডিএনএর সিকোয়েন্স আমরা বের করব, তো ডিএনএর সিকোয়েন্স বের করার জন্য আমরা প্রথমে কি করব ডিএনএর 2টা অংশকে কেটে নিব। এখন এই কাটবো কিভাবে? আমরা কি কাটার জন্য কি কোনো কেচি বা কিছু ইউজ করতে হবে আমাদের? হ্যাঁ, স্যার। কি ইউজ করতে হবে? এনজাইম। ওকে, সো আমরা এখানে একটু দেখেন আমরা প্রথমে কি করবো একটা যে কোনো একটা এনজাইম আমাদের একটা নির্দিষ্ট এনজাইম আছে ওই এনজাইমটা আমরা যখন কোনো ডিএনএ স্যাম্পলের মধ্যে দিব ডিএনএটা এই ছোট পিস আকারে কেটে যাবে। ওকে, এটার জন্য আমরা কোনো সিজার ইউজ করব না। ওকে, সো এটা খুবই ক্ষুদ্র একটা বিষয়। আমরা জানি যে ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষের ভিতরে থাকে। তো খুবই সূক্ষ্ম একটা বিষয় এটা। ওকে, তা আমরা এনজাইমটা কী করলাম ডিএনএর যে স্যাম্পল যেই অংশটুকুর সিকোয়েন্স আমরা বেরবো সেই অংশটা কেটে নিলাম। কেটে এবার একটা বিষয় আছে এই যে প্লাজমিড ডিএনএ। হোয়াট ইজ প্লাজমিড ডিএনএ? প্লাজমিড ডিএনএ হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া আছে তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ইয়েস স্যার। ওকে, সো বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যেমন ইকোলাই ব্যাকটেরিয়া। সো এই ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএগুলো থাকে সেগুলোকে প্লাজমিড ডিএনএ বলে। প্লাজমিড ডিএনএ হচ্ছে যে ডিএনএগুলো গোলাকৃতির ডিএনএ থাকে আর কি। ওকে, সো আমাদের একটা ডিএনএ আমাদের যখন একটু স্যাম্পল বের করতে হবে তখন এই ডিএনএটাকে অনেক ক্লোন ডিএনএ রেজ করা লাগে, কারণ প্রত্যেকটা ডিএনএর এই কাটিং পিস থেকে আমরা একটা করে স্যাম্পল বের করতে পারবো। ওকে, তো দ্যাটস ওয়াই আমাকে যদি 10,000 বা 20,000 হচ্ছে লেন্থের কোনো সিকোয়েন্স বের করতে হয় তার মানে আমাকে 10,000 20,000 ডিএনএ স্যাম্পল প্রয়োজন হবে। আবার একই ডিএনএর কী করতে হবে 10,000 পিস আমাকে ক্লোন করতে হবে। এখন এই ক্লোনটা করা পসিবল ব্যাকটেরিয়ার থ্রুতে। বোঝা গেছে কিভাবে? কারণ আমরা জানি যে কোনো জায়গায় কোনো ব্যাকটেরিয়া যদি অবস্থান করে সেটা কয়েক মিনিটের ভিতরে লক্ষাধিক ব্যাকটেরিয়াতে রূপান্তর হয়ে যায় তাই না? ব্যাকটেরিয়ার আপনার হচ্ছে ডুপ্লিকেশন ক্ষমতা প্রজনন ক্ষমতা অনেক বেশি তাই না? তা আমরা বলি না যে খাবার ঢেকে ঢেকে রাখো না হলে ব্যাকটেরিয়া হবে। ওকে, অথবা আপনারা দেখবেন যে দইয়ের ভিতরে আমরা কী করি আমরা দই বানানোর প্রসেস যারা জানি যে দই বানাতে কিন্তু একটা ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, ইস্ট আমরা যেটা বলে থাকি ইস্ট অথবা ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তো সেটার জন্য আমরা কী করি অল্প একটু পুরাতন দই আমরা কী করি নতুন দইয়ের মিশ্রণের ভিতরে আমরা দিয়ে দিই এবং ওইটা রাতের ভিতরে কী হয়ে যায় ওইখান থেকে ওই অল্প একটু দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া বা যে ইস্টগুলো ছিল সেটা খুব তাড়াতাড়ি কী হয় পুরো দ্রবণের ভিতরে সেটা যত বড় দ্রবণই হোক না কেন কয়েক ঘন্টার ভিতরে ওইটার মধ্যে ছড়ায় যায়, বিকজ ওইটা কী করতে পারে খুব সহজেই ডুপ্লিকেশন করতে পারে বা ক্লোন করতে পারে।
সো আমরা কি করব, এই যে কাটিং পিস অফ ডিএনএ এখানে আছে, মাউসের কার্সারটা দেখেন, এইটাকে আমরা কি করব, ক্লোন করে লক্ষাধিক প্লাজমিড ডিএনএতে রূপান্তর যদি আমাকে করতে হয়, এটাকে আমরা কি করতে হবে, একটা ব্যাকটেরিয়ার ভিতর থেকে প্লাজমিড ডিএনএকে বের করতে হবে। সেখানেও একই টাইপের এনজাইম ইউজ করে ওই ব্যাকটেরিয়ার নির্দিষ্ট একটা অংশ কেটে নিতে হবে। কেটে নিয়ে এই যে কাটিং ডিএনএর যে দ্রবণটাই, সেটাকে আমি এই প্লাজমিড ডিএনএ দ্রবণের ভিতরে আমি যখন দিয়ে দিব, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার সাহারি স্যার জি জি বলেন। স্যার আপনার স্লাইডে আমি কিছুই দেখতে পারতেছিলাম না, শুধুমাত্র একটা ছবি বাদ দিয়া। এখন জি, স্যার, দেখা যাচ্ছে তো। এখন চেঞ্জ দেখা যাচ্ছে। ওকে, দেখতে পারার তো কথা, আপনার অন্যদেরকে প্রবলেম হচ্ছে, অথবা আপনার ইন্টারনেট কানেকশন উইক হতে পারে। আমরাও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন না? জি স্যার। জি স্যার, কিছুক্ষণ পরপরই স্টিল হয়ে যাচ্ছে। ওকে, আমি তো আপনাদের কথা স্পষ্ট বুঝতে পারতেছি, বাট আপনাদের কেন এই প্রবলেম হচ্ছে? আমার ইন্টারনেট কানেকশন যদি স্লো থাকতো, সেক্ষেত্রে তো আমি আমি তো হয়তো আপনাদের এই রেসপন্সগুলো সাথে সাথে পেতাম না। তা ঠিক আছে, সমস্যা নেই। টেকনিক্যাল একটা প্রবলেম হতে পারে। আমি মোবাইল হটস্পট ইউজ করতেছি। এবার কি স্পষ্ট আছে বিষয়টা? হ্যালো, ইয়েস এবার স্যার। এবার কি দেখা যাচ্ছে সব কিছু? জি স্যার, এবার স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে একটা ডিএনএর যে স্যাম্পল আছে, এটা আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে কোনো একটা ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতর থেকে যেটার একটা প্লাজমিড ডিএনএ আছে, সেই ডিএনএর একটা অংশকে আমরা এনজাইমের থ্রুতে কাট করে আমাদের যে টার্গেট ডিএনএ, যেটার সিকোয়েন্স আমরা বের করব, সেটাকে আমরা ওই দ্রবণের সাথে মিক্সড আপ করে আমরা কি করব, আর একটা এনজাইমের থ্রুতে এই দুইটা অংশকে জোড়া লাগাই দিব, দিয়ে আমরা যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এই ডিএনএ প্লাজমিড ডিএনএকে বের করছিলাম, সেই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে পুনরায় আবার কি করে দেবো, দিয়ে ব্যাকটেরিয়াকে আমরা রেখে দিব। রেখে দিলে কি হবে, ব্যাকটেরিয়া থেকে অল্প সময়ের মধ্যে লক্ষাধিক ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে, এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ভিতরে এই একই প্লাজমিড ডিএনএ, যেটা আমি মডিফাই করছি আর কি, এই মডিফাই প্লাজমিড ডিএনএটা কি হবে, ক্লোন আকারে ছড়াই পড়বে। এই বিষয়টা কি আমরা বুঝতে পারতেছি, ক্লোনিং বিষয়টা? Yes, sir. ওকে, এখন আমরা সিমুলেশনটা একটু দেখে নিই। ওকে, আমরা তো এখন সিমুলেশনটা দেখে নিই। এই যে আমরা কি করলাম, ওইটাকে ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই যে আমরা দেখতেছি, আবার পুনরায় ভিডিওটা শুরু থেকে চালু হয়েছে এখানে, যে এটাকে কাট করে দেখা যাচ্ছে না স্যার। স্যার ভিডিওটা স্টাক হয়েছে। স্যার কিছুই দেখা যাচ্ছে না স্যার। কেন দেখা যাবে না? দেখা যায় কিন্তু হয় নাই স্যার, ভিডিও চালু হয় নাই। স্যার জাস্ট একটা পিকচার উঠে থাকে। ওকে, দাঁড়ান, আমি আবার শেয়ার করতেছি। এবার দেখা যাচ্ছে? জি স্যার। এবার এখন ওই ছবি দেখা যাচ্ছে স্যার, ভিডিও অন হলে দেখা যাচ্ছে না। ভিডিও এখন দেখা যায়? না স্যার, জাস্ট একটা পিকচার। কেন ভিডিও অন হলে দেখা যাবে না কেন? স্যার ভিডিও তো অন হচ্ছে না, জাস্ট একটা ছবি আছে। কিভাবে ছবি থাকে? তুমি দেখতে স্যার ওই যে ডিএনএ এর স্যার বৃত্তটা দেখা যেতেছে স্যার। আমি যে স্ক্রিন সুইচ করতেছি, আপনারা কিছু দেখতে পারতেছেন না? ওটা দেখতে পাচ্ছি। এই যে আমি স্লাইডে আসছি, আপনারা দেখতে ভিডিওটা দেখা পারতেছেন? যাচ্ছে না, স্যার। আমি যখন স্যার ভিডিওটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্রেমে স্ট্রাক হয়ে আসছে, মানে আপনি প্লে করলেও আমরা দেখতে পারতেছি না আসলে। আমি তো ভিডিও চালাইনি বাবা, আমি ভিডিও পজ করে রাখছি। স্টাক হয়েছিল স্যার এতক্ষণ। এখন এখন কি হচ্ছে, এখন কি ভিডিও চললে দেখতে পারতেছেন? দেখেন তো। জি স্যার, এখন দেখতে পারতেছি। ওকে, আমি Yes, sir, আপনাদের দেখা যাচ্ছে। ভিডিওটা আমি কি করে, আমি ভিডিও চালাইনি, আমি ভিডিও স্ট্যাক করে আমি পজ করে আপনাদের সাথে কথা বলতেছি, বুঝা গেছে? ওকে, সো আপনি যখন এই যে নিচের সাবটাইটেলটা দেখবেন যে স্থির আছে, দ্যাট মিন্স বুঝবেন যে ভিডিও এখন পজ করা, বোঝা গেল? হ্যালো, Yes, sir. এখন Yes, কি sir. এখন দেখা যাচ্ছে? এইটা হচ্ছে, আমি আবার বলি, এটা হচ্ছে একটা ডিএনএর হচ্ছে পিস, একটা ডিএনএর অংশ। সেটা হচ্ছে আমি হলো এই ডিএনএটা টার্গেট ডিএনএ আমরা বের করবো, আমি এতক্ষণ যা বললাম সেটা এনজাইম দিয়ে আমরা কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে একটা ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএর ভিতরে আমরা প্রতিস্থাপন করে দিলাম। সেটার একটা অংশকে কেটে, আমরা যে দুইটা অংশকে কেটে এই জায়গায় আমরা আমাদের টার্গেট ডিএনএ যেটা সিকোয়েন্স আমরা বের করবো, সেটাকে এখানে বসাই দিলাম।
বসায় দেওয়ার পরে আমরা হচ্ছে ওই প্লাজমিড ডিএনএকে পুনরায় সে ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিলাম এবং ব্যাকটেরিয়ার সেলটা খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়ার সেলে রূপান্তর হবে এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে কিন্তু আমাদের এই টার্গেট মডিফাইড প্লাজমিড ডিএনএটা কিন্তু আছে। ওকে, এখন আমি এটাকে কি করব, এই যে একটা টেস্ট টিউব দ্রবণের ভিতরে আছে, আমার এখন কি ভিডিও দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে ওকে, সো ওইখান থেকে আমি কি করলাম, একটা টেস্ট টিউবের থেকে আমি ওই যে এই যে নিয়ে আমি স্যাম্পল কালেক্ট করে বিভিন্ন স্যাম্পলের মধ্যে রাখতেছি। প্রত্যেকটা স্যাম্পল থেকে আমি কি করব, সিকোয়েন্স বের করব প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে কি আছে। ওই যে আমি যে কিছুক্ষণ আগে এই যে দেখালাম, এই যে এর মধ্যে কি আছে, আমার ব্যাকটেরিয়া সেলগুলো আছে। এখন এই ব্যাকটেরিয়া সেলের ভিতরে আমি আবার যখন হচ্ছে ব্যাকটেরিয়া সেলগুলোকে যে দ্রবণের মধ্যে আছে সেই দ্রবণের ভিতরে আমি আবার একটা এনজাইম দিলে কি হবে, ওই ব্যাকটেরিয়া সেলগুলোর থেকে সব প্লাজমিড ডিএনএগুলো বের হয়ে আসবে। ওই যে বের হয়ে আসলো যে প্লাজমিড ডিএনএগুলো, সেই প্লাজমিড ডিএনএগুলোকে আমি বিভিন্ন মানে ছোট ছোট মানে স্যাম্পলে আমি কি করব, বিভক্ত করবো। যে ছোটো ছোটো স্যাম্পলে বিভক্ত করলাম, প্রত্যেকটা স্যাম্পলের ভিতরে আমার কি আছে, আমার মডিফাইড প্লাজমিড ডিএনএটা অবস্থান করতেছে, যেটার মধ্যে আমার টার্গেট ডিএনএর সিকোয়েন্সটা অ্যাটাচ করা আছে। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। এরপর এই যে লেবার ইন্টেন্সিভ কথাটা বলছিলাম না, এই কারণে বলছিলাম যে এই কাজটা কিন্তু এনজাইম যোগ করা, এনজাইম যোগ করে আবার ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতর থেকে আবার প্লাজমিড ডিএনএকে বের করে আনার জন্য আবার আমাকে কী করতে হবে, হিউম্যান দিয়ে এনজাইম আবার যোগ করতে হবে, আবার ওইটাকে কালেক্ট করে আবার একটা টেস্ট টিউবের ভিতরে স্যাম্পল করে করে রাখতে হবে। এটার জন্য তো হিউম্যান টাচের প্রয়োজন, তাই না? এই জন্যই এই প্রথমে বলছিলাম লেবার ইন্টেন্সিভ, এই কথাটা বলা হয়েছে। সো এরপরে হচ্ছে কি করা হচ্ছে, এবার কিছু এই যে দ্রবণটা আছে, যেখানে ওই যে ছোটো ছোটো স্যাম্পল আমরা ক্রিয়েট করছিলাম, এই যে একটু দেখাই, এই প্রত্যেকটা দ্রবণের মধ্যে আমরা কি আছে আমাদের, একজন বলেন তো প্রত্যেকটা দ্রবণের ভিতরে কি আছে? মডিফাইড আমাদের মডিফাইড প্লাজমিড ডিএনএ ডিএনএ আছে, তাই না? এর সাথে আমরা আরও 4টা জিনিস যোগ করব। কি কি যোগ করবো আমরা একটু বলতেছি এখন। এই যে এটার মধ্যে তো মডিফাইড প্লাজমিড ডিএনএ আছে, এটার সাথে আমরা কিছু ফ্রি ডিএনএ বেস যোগ করব, যেটা আমাদের কাছে আগের থেকেই থাকবে। সো ওই টেস্ট টিউবের থ্রুতে আমরা কিছু ফ্রি ডিএনএ বেস এসি জিটি এগুলো যোগ করব। তারপরে একটা এনজাইম যোগ করব, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। আমরা জানি ডিএনএ পলিমারেজ এনজাইম কী কাজে ব্যবহার করা হয়, বলেন তো? আপনারা এই যে ডিএনএ রেপ্লিকেশনে পড়ছেন না? জি স্যার, রেপ্লিকেশনের জন্য। রেপ্লিকেশনে তো পড়ছেন, ওই ডিএনএ পলিমারেজ এনজাইম কী কাজে ব্যবহার করা হয়, ডিএনএ বেসগুলোকে বসানোর কাজে ব্যবহার করা হয়, তাই না? তারপর একটা এনজাইম আরেকটা আপনার হচ্ছে ডিএনএ প্রাইমার যোগ করা হবে। ডিএনএ প্রাইমার হচ্ছে কী কাজে ইউজ করা হয়, আমরা আরএনএ প্রাইমারের কাজ জানি, সো ডিএনএ প্রাইমারের কাজও আমরা আজকে জেনে যাবো এখানে। তারপরে কিছু টার্মিনেটর বেস, টার্মিনেটর বেস হচ্ছে এরা হচ্ছে কি এই ফ্রি ডিএনএ বেসের মতোই ডিএনএ বেস। এই যে এখানে গ্রিন বলতে অ্যাডেনিন, ব্লু বলতে সাইটোসিন, ইয়েলো বলতে গুয়ানিন, রেড বলতে থায়ামিনকে বোঝাচ্ছে। তো এইখানে এই যে গ্রিন বলতে হচ্ছে অ্যাডেনিনের টার্মিনেটর বেস, রেড বলতে হচ্ছে এখানে থায়ামিনের টার্মিনেটর বেস, ব্লু বলতে এখানে সাইটোসিনের টার্মিনেটর বেস, আর ইয়েলো বলতে এখানে গুয়ানিনের টার্মিনেটর বেসকে ইন্ডিকেট করে। ওকে, সো এই 4টা জিনিস আমাকে কী করতে হবে, অ্যাডিশনালি দিতে হবে। দেওয়ার পরে আমাকে টেম্পারেচার চেঞ্জ করে করে আমাকে রিয়াকশনগুলো ঘটাইতে হবে। ওকে, সো এরপর স্টেপটা হচ্ছে যে আমার যেই ডিএনএ আছে এখানে ওই যে প্রথমে একটা এনজাইম যোগ করছিলাম মনে আছে, যেটার ফলে ডিএনএর সিকোয়েন্সটা কেটে যায়, আবার পুনরায় এনজাইমটা যোগ করব, যোগ করলে আমার এই ডিএনএর এই অংশটা কী হবে, এই যে আমি ডিএনএ অংশটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে টেম্পারেচার চেঞ্জ করবো, একটু দেখেন টেম্পারেচার প্রথমে আমি 96 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো। এটা যেহেতু ডিএনএ রেপ্লিকেশনে কী হতো, জিনিসটা অটোমেটিক্যালি হতো, আর যেহেতু এখানে আমরা এখন স্যানজার মেথড ইউজ করে করতেছি, তো প্রথমে আমরা যখন আমাদের যে দ্রবণের টেম্পারেচার এটা যখন 96 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন এই যে দুইটা স্ট্যান্ড মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাবে। এই যে আমরা দেখতে পারবো 96 এ রাখা লাগবে নাকি ইয়েস, অন্য কোনো না টেম্পারেচার 96ই হচ্ছে এটার অ্যাবসলিউট ভ্যালু। ওকে, তা আপনাকে 96 ডিগ্রি সেলসিয়াসে আনলেই এই স্ট্যান্ড দুটা কী হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। ওকে, সো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইখানে যে এক একটা সিকোয়েন্সের ভ্যালু আমাদের জানা। এখানে রেড বলতে হচ্ছে কি বোঝাচ্ছে বলেন তো, রেড বলতে থায়ামিন। আমরা জানি থায়ামিন কার সাথে বেস ক্রিয়েট করে, বলেন তো? অ্যাডেনিনের সাথে। আর ইয়েলো যদি হচ্ছে আপনার গুয়ানিন হয়, তাহলে এটা কার সাথে বেস ক্রিয়েট করবে, সাইটোসিনের সাথে। তো আমরা সো আমরা যদি আমাদের উপরের সিকোয়েন্সটা বের করতে পারি, তাহলে নিচের সিকোয়েন্সটা আমরা জানি। তো এক্ষেত্রে ডিএনএর যে কোনো একটা সিকোয়েন্স জানলে আরেকটা সিকোয়েন্স জানার প্রয়োজন হয় না। তো
তো আমরা জানি যে অ্যাডেনিন থায়ামিনের সাথে করে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে আপনার হচ্ছে বন্ড ক্রিয়েট করে। তো এরপরে হচ্ছে টেম্পারেচার যখন 96 ডিগ্রি সেলসিয়াসে আনা হলো, তখন সেটা কী হলো, দ্বিখণ্ডিত হয়ে গেলো। এখন টেম্পারেচারকে আমি কমায় আনবো 50 ডিগ্রি সেলসিয়াসে। ওই যে 50 ডিগ্রি সেলসিয়াস যখন আনলাম, তখন ওই যে কিছু ফ্রি ডিএনএ প্রাইমার আমি অ্যাড করছিলাম, 4টা জিনিস অ্যাড করছিলাম, বলছিলাম না, ডিএনএ পলিমারেজ এনজাইম, তারপরে ডিএনএ প্রাইমার, তারপরে টার্মিনেটর বেস, আর একটা হচ্ছে আপনার ফ্রি ডিএনএ বেস। ওকে, তো যখন আমি 50 ডিগ্রি সেলসিয়াসে আনবো, আমার দ্রবণের ভিতর থেকে অটোমেটিক্যালি ডিএনএ প্রাইমারটা এই ইন্টারসেকশন যে পয়েন্টটা আছে এখানে এসে যুক্ত হবে, অটোমেটিক্যালি এসে বসবে। ওকে, সো এইখানে একটা বোঝার বিষয় আছে। দেখেন এ কিন্তু কোথায় বসছে, এই যে এই পাশের যে কালারটা দেখতেছি, এটা কিন্তু আমার টার্গেট ডিএনএর অংশ না, এটা হচ্ছে কি আমার প্লাজমিড ডিএনএ বা ব্যাকটেরিয়ার ডিএনএর অংশ। আর এই ব্লু কালারের ইন্টারসেকশন পয়েন্ট যেটা, এটা কিন্তু আমার টার্গেট ডিএনএ অংশ, যে ডিএনএ সিকোয়েন্সটা আমি বের করতে চাচ্ছি। ওকে, আর যখন আমি টেম্পারেচার 96 ডিগ্রি সেলসিয়াস আনার পরে দ্বিখণ্ডিত হয়ে গেল, তারপরে আমি যখন টেম্পারেচারকে আবার 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, তখন কি হবে, এই ডিএনএ প্রাইমারটা আমার যে দ্রবণের ভিতরে ছিল সেটা কিন্তু এসে বসবে। কোথায় এসে বসবে, এই যে ইন্টারসেকশন পয়েন্টের প্লাজমিড ডিএনএর অংশে এসে বসবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, এখন আমি টেম্পারেচারকে ইনক্রিজ করে 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। এই যে টেম্পারেচারকে আমি ইনক্রিজ করে যখনই 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তখনই আমার ডিএনএ পলিমারেজ এনজাইমটা চলে আসবে। এখন কথা হচ্ছে স্যার, তাহলে ডিএনএ প্রাইমার কী কাজে হচ্ছে? ডিএনএ প্রাইমার হচ্ছে আমার লোকেশন সেট করে দেয়। কী করে দেয়? লোকেশন সেট করতে। কার জন্য লোকেশন সেট করে দেয়? ডিএনএ পলিমারেজ এনজাইমের জন্য। যেখানে আমার ডিএনএ প্রাইমার থাকবে, ঠিক ওই জায়গাটার পর থেকে ডিএনএ পলিমারেজ এনজাইম কী করতে থাকবে, ফ্রি ডিএনএ বেসগুলোকে আস্তে আস্তে বসাতে থাকবে। বোঝা গেছে? তো কেন ডিএনএ প্রাইমার প্রয়োজন আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আমি যে ডিএনএ প্রাইমারটা বসালাম, এই যে ডিএনএ প্রাইমারটা এখানে এসে বসলো 50 ডিগ্রি সেলসিয়াসে, এরপরে যখন টেম্পারেচারটা বাড়ায় আমি 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তখন ডিএনএ পলিমারেজ এনজাইম ঠিক এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে সে ফ্রি ডিএনএ বেসগুলোকে বসানো শুরু করবে। ওকে, সো এই যে টেম্পারেচারকে ইনক্রিজ করে আমি আবার কি করলাম, 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। আমার এই যে ফ্রি ডিএনএ পলিমারেজ এনজাইম আসলো, ডিএনএ পলিমারেজ এনজাইম এসে কী করলো, ফ্রি যে ডিএনএ বেসগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি বসাতে থাকলো। এই যে বসাচ্ছে, এই যে একটা, এই দেখেন একদম ইন্টারসেকশন পয়েন্ট থেকে কিন্তু বসে। এখন এই বসানোটা সে কীভাবে বসাবে? এইটা যদি থায়ামিন হয়, তাহলে একে অবশ্যই এর অপোজিটে কাকে বসাতে হবে? অ্যাডেনিন বসাইতে হবে। এইটা যদি হচ্ছে আপনার সাইটোসিন হয়, তাহলে এটার অপোজিটে অবশ্যই কি কাকে বসাইতে হবে? গুয়ানিন বসাইতে হবে। এটা যদি গুয়ানিন হয়, এর অপোজিটে অবশ্যই সাইটোসিন বসাইতে হবে। এই গ্রিনটা যদি আপনার অ্যাডেনিন হয়, তাহলে এর অপোজিটে অবশ্যই কী করতে হবে? থায়ামিন বসাইতে হবে, তাই না? তো এই বসানোটা কিন্তু ইচ্ছা মতো বসাইলে হবে না, এটাকে অবশ্যই আমাকে বন্ডের কানেকশনটা দেখে বসাইতে হবে। ওকে, আমার কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, সো এইভাবে স্যার। বসাইতে হুট করে র্যান্ডমলি যে কোনো একটা পজিশনে এসে এই যে টার্মিনেটর বেসটা চলে আসবে। টার্মিনেটর বেস হচ্ছে মানে ওই যখনই টার্মিনেটর বেস আসবে, তখনই ডিএনএ পলিমারেজ এনজাইম এর পরবর্তীতে আর কি করতে পারবে না, সে ডিএনএ বেস আর বসাইতে পারবে না। এখানে দেখতেছেন হাতটা ভাঙা, বুঝছেন? এটা সিমুলেশনের কারণে ভেঙে দেখানো আর কি। তার মানে এই জায়গাটা টার্মিনেটর বেস আসা মানে হচ্ছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম ওই পর্যন্ত এসে কাজ করা বন্ধ করে দিবে। ওকে, তো এখন কথা হচ্ছে স্যার, এই টার্মিনেটর বেসটা কখন আসবে? এখন একটা বিষয় দেখেন, আপনার এইখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 করে এখানে যদি টোটাল 20টা ডিএনএ সিকোয়েন্স থাকে, আমার এই টার্মিনেটর বেসটা 20টা সিকোয়েন্সে 20 জায়গায় র্যান্ডমলি আসবে। এটা নির্দিষ্ট কোনো জায়গা নাই। এই যে এখন দেখা গেল এ আপনার হচ্ছে সাপোজ ধরে নিলাম এই 9 নাম্বার পজিশনে আসছে, দেখা গেল এর পরের বার আবার যখন আমি এই প্রসেসটা আবার রিপিট করব, তখন এটা প্রথমে চলে আসতে পারে। আবার যখন রিপিট করবো তখন এইখানেও চলে আসতে পারে। কিন্তু এই টার্মিনেটর বেজের একটা ধর্ম আছে, সে একটা পজিশনে একবারের বেশি দ্বিতীয়বার সে আসে না। এই যে এই পজিশনটাতে একবার টার্মিনেটর বেজ আসছে না, এই পজিশনে আর কখনোই টার্মিনেটর বেজ আসবে না। এর পরবর্তী কোন পজিশনে আসবে, এইটা বাদে অন্য যে কোনো পজিশনে। আবার কিছুক্ষণ পরে আবার যখন প্রসেসটা রিপিট করব, তখন এই পজিশনে যদি টার্মিনেটর বেজ আসে, এই যে 1 2 3 4, এই 4 নাম্বার পজিশনে যদি একবার টার্মিনেটর বেজ আসে, পরবর্তীতে আর 4 নাম্বার বেজে আর দ্বিতীয়বার টার্মিনেটর বেজ আসবে না। তখন এই 4 নাম্বার আর এই যে আগের যে পজিশন, এই দুইটা পজিশন বাদে অন্য যে কোনো পজিশনে কী করবে, টার্মিনেটর বেসটা আবার আসবে। আমি কি কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তো এই এখন হচ্ছে টার্মিনেটর বেস যখন আসবে, তখন কি হবে বললাম, ডিএনএ পলিমারেজ এনজাইম আর কি করবে না, ডিএনএ বেসগুলোকে বসাতে পারবে না। ওকে, যখন টার্মিনেটর বেসে যে আসলো, ডিএনএ পলিমারেজ এনজাইম আর কি করতে পারতেছে না, ডিএনএ বেসগুলোকে বসাতে পারছে না।
এখন আমি কি করব, আবার টেম্পারেচারকে ইনক্রিজ করব। আমি যে কথাগুলো বললাম এগুলো এই যে সাবটাইটেলে বলতেছে আর কি। ওকে, এখন আমি আবার যখন টেম্পারেচারকে ইনক্রিজ করব, একটু খেয়াল করেন, আমার টেম্পারেচার যখন ইনক্রিজ করলাম তখন আমার এই যে আমি জানি যে 96 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে কী হবে, আমার স্ট্রেনটা আলাদা হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন এই যে স্ট্রেন্ডের এই অংশটুকু কিন্তু আমার ডিএনএ প্রাইমার। আমার যে মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, এই অংশটা কি আমার ডিএনএ প্রাইমার, আর এই অংশটা হচ্ছে আমি নতুন করে আমার ডিএনএ পলিমারেজ এনজাইম কী করছে, আমার বসাইছে। সো যেটা ডিএনএ প্রাইমার সেটার সিকোয়েন্স কিন্তু আমি জানি, আমি জানা সিকোয়েন্সটাকে কিন্তু আমি এখানে বসাইছি। এখন এই ডিএনএ প্রাইমারের সিকোয়েন্স যদি এমন হয় যে সাপোজ ধরে নিলাম GCATCG, তার মানে এই GCATCG পর্যন্ত আমার জানা আছে। এরপর GTATCGর পরের যে অংশটা সেটা হচ্ছে আমার টার্গেট ডিএনএর সিকোয়েন্সের অংশ। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ইয়েস স্যার। ওকে, অনেকটা হচ্ছে এরকম যে আপনাকে আমি একটা পাত্র দিলাম, সে পাত্রের মধ্যে অলরেডি 5 কেজি চাউল রাখা আছে। আপনাকে বললাম তুমি আরও কিছু চাউল কিনে নিয়ে আসো বাজার থেকে। এখন আপনি বাজার থেকে আরও কিছু চাউল কিনে নিয়ে আসলেন। এখন আনার পরে আমি যখন টোটাল পাত্রটার ওজন বের করলাম তখন দেখলাম ওখানে 25 কেজি আছে। তার মানে আপনি কত কেজি চাউল কিনছেন বলেন তো? হ্যালো, ইয়েস স্যার। আমি কি বললাম, যে আমি আপনাকে একটা পাত্র দিলাম, সে পাত্রের ভিতরে অলরেডি 5 কেজি চাউল রাখা আছে। আপনাকে বললাম বাজার থেকে আরও কিছু চাউল কিনে নিয়ে আসো। ওকে, সো ইয়েস স্যার। আপনি হচ্ছে আপনি বাজারে গেলেন, যে আরও কিছু চাউল কিনে নিয়ে আসলেন। এনে আমি যখন মাপলাম, মেপে দেখলাম এখানে টোটাল 25 কেজি চাল আছে। তার মানে আপনি টোটাল কত কেজি চাউল কিনছেন? স্যার 20 কেজি। 20 কেজি। তো অনেকটা এইরকম যে আমি এইখানে যে ডিএনএ প্রাইমারটা সেন্ড করছি, এই ডিএনএ প্রাইমারের এই অংশটুকুর বেস ভ্যালু কিন্তু আমার জানা আছে, আর আমি বাকি অংশগুলোর বেস ভ্যালু কী করব, আমি বের করব। বোঝা গেছে? তো যখন আমার টার্গেট ডিএনএ সিকোয়েন্সটা, আমার ফাইনাল ডিএনএ সিকোয়েন্সটা যখন বেড়ে যাবে, তখন আমি আমার ডিএনএ প্রাইমারের অংশটার কী করে দিব, আমি এই অংশটা আমি হচ্ছে মানে বাদ দিয়ে দিলে আমার মূল ডিএনএ সিকোয়েন্স অংশটা আমি জেনে যাব। ওকে, সো যখন আমি টেম্পারেচারকে আবার চলে আসি 96 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম, তখন আমার এই অংশটা আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার আমি সেম প্রসিডিওরটা রিপিট করব। আবার আমি টেম্পারেচারকে কী করব, 50 ডিগ্রি সেলসিয়াস আনবো। 50 ডিগ্রি সেলসিয়াস আনলে কী হবে বলেন তো? কিছুক্ষণ আগে দেখালাম, স্যার আবার ডিএনএ একসাথে হবে। আবার DNA ডিএনএ প্রাইমার primer আসবে, এসে কোথায় বসবে, এই যে ইন্টারসেকশন পয়েন্টের আগে এসে বসবে। ওকে, ওই একই ডিএনএ প্রাইমার, আবার সেই ডিএনএ প্রাইমারটা এসে ইন্টারসেকশন পয়েন্টের আগে এসে বসলো। আবার টেম্পারেচারকে যখন আমি 6 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তখন আবার কি হবে, ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, এসে ফ্রি ডিএনএ বেসগুলোকে আবার বসাবে। বসাতে 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 হুট করে এই যে টার্মিনেটর বেস চলে আসলো। এই যে কিছুক্ষণ আগে এই পজিশনে আসছিল, এখন আসলো এই পজিশনে। এই দুইটা এর পরবর্তীতে কিন্তু এই পজিশন এই দুইটা পজিশন বাদ দিয়ে অন্য যে কোনো পজিশনে আবার আসবে। এভাবে এখানে যতগুলো আমার টার্গেট ডিএনএর মধ্যে যতগুলো সিকোয়েন্স থাকবে, প্রত্যেকটা সিকোয়েন্সের আমার টার্মিনেটর বেস একবার করে আসবে, এবং যখনই আসবে তখনই আবার টেম্পারেচার কী হবে, 96 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, আবার ওই অংশটা কাট হয়ে উপরে চলে যাবে। ওকে, তো আবার দেখেন, আবার 6 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, আবার টেম্পারেচার বেশি 96 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, আবার আমি 50 ডিগ্রি সেলসিয়াস করলাম, আবার এখানে ডিএনএ প্রাইমার আসলো, আবার 6 ডিগ্রি করলাম, ডিএনএ পলিমারেজ এনজাইম আসলো, এসে আবার হচ্ছে টার্মিনেটর বেস ফ্রি ডিএনএ বেস বসাতে বসাতে হুট করে আবার দেখলেন টার্মিনেটর বেস চলে আসলো। আবার যখন টেম্পারেচার 96 ডিগ্রি সেলসিয়াস করলাম, এভাবে আবার কি হলো, আবার ডিএনএ ওই যে টার্মিনেটর বেস যুক্ত হয়ে আবার কি হয়ে গেল, আমার স্ট্রিমটা আলাদা হয়ে গেল। আমি কি এই অংশটা বুঝতে পারছি রিপিটেড প্রসেসটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এই প্রত্যেকটা একটা কোশ্চেন কি বলতে পারি স্যার? বলেন অবশ্যই। স্যার এই যে আমাদের যে আসলো ওইটা কি আমরা বুঝতে পারবো, এবং বোঝার কারণে কি আমরা ওই যে 60 ডিগ্রি বা ওইটা থেকে হ্যাঁ, এটা তো temperature অবশ্যই, up down করবো? এইটা না বুঝলে আপনি কিভাবে টেম্পারেচার চেঞ্জ করবেন, আচ্ছা আচ্ছা বুঝছেন? আমরা তো একদম মেথডটা পড়তেছি, মেকানিজম তো পড়তেছি না। আমার কথা কি বোঝা গেছে? আমরা শুধু মেকানিজমটা জানতেছি। আচ্ছা জি স্যার। ওকে, সো এই যে এভাবে কি হলো, এই যে যতগুলা আমার এই যে কিছুক্ষণ আগে এই যে এখানে যতগুলা স্ট্যান্ড আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য কি হবে, আলাদা আলাদাভাবে আমার এক একটা কি হবে, এই টার্মিটার বেশ এক একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। এখানে যদি টোটাল এইখান থেকে এই পর্যন্ত যদি টোটাল 30টা সিকোয়েন্স থাকে, তার মানে এখানে টোটাল কতগুলা সিকোয়েন্স এখানে ক্রিয়েট হবে, 30টা সিকোয়েন্স ক্রিয়েট হবে, তাই না? ওকে, তো 30টা এরকম আমার কি হলো, 30টা এই যে 5 বাই 5 বাই এরকম সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার।
ওকে, এরপরের স্টেপটা হচ্ছে, এটা হচ্ছিল আমার সেকেন্ড স্টেপ, আমাদের স্লাইডের সেকেন্ড স্টেপ ছিল এই পর্যন্ত। এরপরেরটা হচ্ছে ইলেকট্রোফরেসিস প্রসেস। ওকে, তো এখানে যতগুলো স্ট্রেন আছে সবগুলো এই যে দ্রবণের ভিতরে আছে। এরপরে আমি কি করব, এরপরে আমি একটা টিউব নিয়ে আসবো, আমার দ্রবণের উপরে একটা টিউব অ্যাটাচ করব, সেটার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব। ওকে, এই যে এখানে সাবটাইটেলের দিকে খেয়াল করেন, এই ক্যাপিলারি টিউব ইজ lowered into the east cell of the plate and electrical charge is applied. এই ক্যাপিলারি টিউবের একটা বৈশিষ্ট্য আছে, এই ক্যাপিলারি টিউবের মধ্যে একটা জেল থাকে, সেটার নাম হচ্ছে ফ্লুইড জেল বলে। এখানে আমাদের জেলের নামটা আমি অ্যাকচুয়ালি রিমেম্বার করতে পারতেছি না, এখানে কি লেখা আছে নাকি আমি একটু দেখি। এখানে লেখা থাকতে পারে, না থাকলে আমরা এই যে বিম এক্সিউড ফ্লোরেসেন্ট, এটা জেল থাকে ক্যাপিলারি টিউবের ভিতরে, ক্যাপিলারি টিউব স্ট্যান্ড উইথ ক্যাপিলারি টিউব। ওকে, সো আমরা পরে দেখতেছি, সমস্যা নেই। ফ্লোরাস জেল বলে এইটাকে, খুব সম্ভবত আমার যা মনে আসতেছে। এই জেলের একটা বৈশিষ্ট্য থাকে, এই জেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা নেগেটিভলি চার্জ থাকে, মানে কি ইলেকট্রন দিয়ে ভরা থাকে এর ভিতরে, বুঝতে পারছেন? তো এটার ভিতরে যখন আমার এই কাটিং পিস অফ ডিএনএগুলো যাবে, তখন এই জেলের ভিতর দিয়ে যখন সে সামনের দিকে যাবে, তখন এই জেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যেহেতু ইলেকট্রিক্যালি চার্জ থাকে, ফ্লোরাস জেল বলে খুব সম্ভবত, আমার যতটুকু মনে আসতেছে। তখন এই কি হয় যে সব থেকে ছোটো যে সিকোয়েন্সটা এটা সবার আগে অবস্থান করে, আর সব থেকে বড় সিকোয়েন্সটা সবার লাস্টে অবস্থান করে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, ইয়েস স্যার। তো এখানে দেখেন, এখানে অ্যাসেন্ডিং অর্ডারে কী হবে, সিকোয়েন্সগুলো একটা লাইন বাই লাইন হতে চলে আসবে ফ্লোরাস জেলের ভিতর দিয়ে, ক্যাপিলারি টিউবের ভিতর দিকে তখন এটা নেগেটিভলি চার্জ হবে। দেখেন সব থেকে ছোটো সিকোয়েন্সটা কি সবার আগে চলে যাচ্ছে, যে শর্টার ফ্রেগমেন্ট অফ দ্য ডিএনএ অ্যারেঞ্জ বাই দ্য সাইজ অ্যান্ড শর্টেস্ট টু দ্য লংগেস্ট। ওকে, তো বড় থেকে ছোটো আকারে কি, ছোটো থেকে বড় আকারে কী হলো, এরা লাইন বাই লাইন সিকোয়েন্সিক্যালি চলে আসলো। ওকে, এখন এই যে যখন সামনেরটা কি আছে, লেজার আছে, যেহেতু এটা ইলেকট্রিক্যালি চার্জড, তখন এই লেজারটা যখন সে ক্রস করবে, তখন এই টার্মিনেটর বেজের উপর একটা মাথা দেখতেছেন, এই জিনিসটা ব্লিঙ্ক করবে, এবং ব্লিঙ্ক করার সাথে সাথে এখানে লাইটটা কাউন্ট হয়ে যাবে। এবং যেহেতু টার্মিনেটর বেসগুলো আমরাই অ্যাড করছি, তো আমরা জানি যে কোন লাইট ব্লিঙ্ক করলে কোন টার্মিনেটর বেসকে ইন্ডিকেট করে। ওকে, এই যে লেজারের থ্রুতে যখন যাচ্ছে, সব থেকে ছোটোটা যখন হিট করলো, তখন গ্রিন লাইট ব্লিঙ্ক করলো। এখন গ্রিন লাইট বলতে, হ্যাঁ এটা কি স্যার ট্যাডিনিন না এটা এই যে এটা আসবে, লেখা আসবে গ্রিন লাইট, মানে আমার খেয়াল নাই, খুব ক্ষমতা অ্যাডেনিন হওয়ার কথা আর কি। যখন গ্রিন লাইট ব্লিঙ্ক করবে, তখন একটা কালার লেবেলড হবে। ওকে, এই যেখানে বলা আছে, এই যে এই যে ফ্লোরাস জেলের ভিতর দিয়ে যখন আসার পরে, এই যে এই লেজার লাইটটা যখন হিট করতেছে, তখন এ ফর গ্রিন, সি ফর ব্লু, জি ফর ইয়েলো, টি ফর রেড, মানে অ্যাডেনিন হচ্ছে গ্রিন লাইটটা ইন্ডিকেট করতেছে। এই এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে যখন এই যে গ্রিন লাইটটা হিট করতেছে, আমি একটু কথা বলে নিই, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, 1 মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকু। হ্যাঁ স্যার, কাকু আমি এই যে এখনও ক্লাস নিচ্ছি, তো একটু দেরি, এই 12:30টার মধ্যে ইনশাল্লাহ কাকু শেষ হয়ে যাবে, বুঝছেন? ঠিক আছে, আমি শেষ করে কল দিচ্ছি আপনার। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, জি স্যার। সো যেটা বলতেছিলাম, যে এখন একটু যখন এই যে গ্রিন লাইটটা ব্লিঙ্ক করলো, এটা এ ফর অ্যাডেনিন। এখন আমি এখানে একটা কথা বলি, যে আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম, যে আমি একটু আগে ব্যাক করি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সবার প্রথমে যে টার্মিনেটর বেসটা বসবে, এটা কিন্তু সব থেকে ছোটো সিকোয়েন্স, আর এই অংশটুকু তো আমরা জানি, তাই না? এই অংশটুকু আমাদের প্রয়োজন। এটা কী ছিল, ডিএনএ প্রাইমার ছিল না, তাই না? হ্যালো, জি স্যার। আর টার্মিনেটর বেস কি প্রত্যেকটা জায়গায় একবার না একবার বসবেই, তাই না? সে একবারের বেশি কোনো জায়গায় দুইবার বসবে না। তো প্রথম যে টার্মিনেটর বেসটা এখানে বসছে, এখানে গ্রিন, এখানে রেড ছিল, রেড ফর থায়ামিন, আর এর অপোজিটে তাহলে কি বসবে, গ্রিন বসবে, এই আপনার গ্রিন লাইট বসবে, তার মানে অ্যাডেনিন বসবে। অ্যাডেনিন ছিল গ্রিন কালার। তো যখন এই লেজার লাইটটা প্রথমে হিট করতেছে, তার মানে প্রথম যে সিকোয়েন্স ছিল ওইটার ভ্যালু কিন্তু আমি জেনে গেলাম। তারপরে ওর থেকে যেটা আরেকটু, মানে ছোটো থেকে যেহেতু বড় আকারে যাচ্ছে, ওর থেকে যেটা আরেকটু বড়, সেটা হচ্ছে এখানে যদি ইয়েলো থাকে, তার মানে অপোজিটে থাকবে ব্লু, তাই না? তো
তো এইভাবে হচ্ছে আমরা কি করব, ওয়ান বাই ওয়ান আমরা সিকোয়েন্সটা জেনে যাব। আমরা এই যে আবার একটু দেখে নিই এই অংশটা, আমরা শেষের দিকেই আসি আর কি। এই যে প্রথমে যে সব থেকে ছোটো সিকোয়েন্সটা যখন হিট করতেছে আমরা জানি এই সিকোয়েন্সটার প্রথম অংশটুকু হচ্ছে কি আমার প্রাইমার, আর এটা হচ্ছে সর্বপ্রথম সিকোয়েন্স, আমার টার্গেট সিকোয়েন্সের টার্গেট ডিএনএর স্যাম্পলের প্রথম সিকোয়েন্স হচ্ছে এইটা। তো এইটা যখন হিট করলো তখন গ্রিন লাইট জ্বলে উঠলো। ওকে, তারপরেরটা যখন হিট করবে, এই যে বলা আছে যে ইস কালার এ ফর গ্রিন, সি ফর ব্লু, পরেরটা যখন হিট করলো তখন ব্লু জ্বলে উঠলো, ব্লু ফর সাইটোসিন। পরেরটা যখন হিট করতেছে তখন গ্রিন জ্বলে উঠতেছে, গ্রিন ফর গুয়ানিন। আর পরেরটা যখন হিট করতেছে তখন রেড জ্বলে উঠতেছে, যেমন রেড ফর থায়ামিন। এভাবে হচ্ছে যতগুলো সিকোয়েন্স যাবে এই যে ছোটো থেকে বড় আকারে প্রত্যেকটা সিকোয়েন্সের টার্মিনেটর বেসটার বৈশিষ্ট্য হচ্ছে টার্মিনেটর বেস যখনই হচ্ছে আপনার লেজার লাইটের থ্রুতে পাস করবে তখন ওই অংশটা ব্লিঙ্ক করে উঠবে এবং এই কালারটা হচ্ছে আমরা বুঝতে পারবো। এই কালার দেখে আমরা বুঝে নিব যে এটা কোন বেসকে আইডেন্টিফাই করতেছে। এই যে এক একটা কালার কী করতেছে, এক একটা বেসকে আইডেন্টিফাই করতেছে, এবং এই কালার কোডিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমার টার্গেট ডিএনএর সিকোয়েন্সটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি জেনে নিতে পারতেছি। ওকে, এই যে এক একটা কালার এক একটা ডিএনএ সিকোয়েন্স কী করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। পরবর্তীতে ভিডিও আবার স্টাক হয়ে আছে। ভিডিও স্টাক হয় নাই তো বাবা, আমার আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার। এই যে ভিডিও চলতেছে না, না স্যার। অন্যদের কি চলে? না নো স্যার স্যার। না স্যার। কখন থেকে স্টাক হয়ে আসছে? এই যে স্যার এই একটু আগে থেকে এ আর সি পর্যন্ত ছিল। এখন কি চলতেছে? স্যার অন্য ফ্রেমে আছে। ফ্রেম চেঞ্জ হয়ে গেছে। স্যার, কিন্তু starting এখন এ আমি আছে। কোথায় আছি বলেন তো? Each colored block represents the labeled terminator base at the end of each fragment of DNA. যে আমি এই যে স্ক্রিনগুলো সোয়াইপ করতেছি আপনারা দেখতে পারতেছেন না? Yes, sir. Yes, sir. এবার আবার চেঞ্জ হয়ে গেছে frame। এই এখন কি লেখা আছে বলেন তো? এখন স্যার, লেখা এখন আছে লেখা আছে হলো স্ক্রিন ওকে ঠিক আছে, আমি এই যে এই জিনিসটাই বলতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এখান থেকে দেখেন, এখান থেকে তো ভিডিও চললে বোঝা যাচ্ছে তাই না? জি স্যার। এই অংশটা তো বুঝছেন যে কিভাবে এক একটা কালার কি করতেছে, এক একটা ডিএনএ সিকোয়েন্সকে আইডেন্টিফাই করতেছে, আমরা বুঝতে পারছি এই বিষয়টা? ইয়েস স্যার। ওকে, সো এইভাবে হচ্ছে কালার, এইভাবে আমার কি করলাম, আমার একটা ডিএনএর যতগুলো সিকোয়েন্স আছে সবগুলাকে আমি কি করলাম কালার কোডিংয়ের থ্রুতে আমি ক্র্যাক করে ওই ডিএনএ সিকোয়েন্সের কি বের করতেছে, আমি ডিএনএ সিকোয়েন্সগুলো বের করে নিচ্ছি। এই অংশটাকে আমরা বুঝতে পারছি এই কালারটা কিভাবে আসলো। Yes, sir. আমি কিন্তু কোশ্চিন করবো কিছুক্ষণ পরে, এই জন্য জিজ্ঞেস করতেছি। জি স্যার। এই যে এক একটা কালার কি করতেছে, আমার এক একটা ডিএনএ সিকোয়েন্স রিপ্রেজেন্ট করে। এই যে এইটার থ্রুতে আমি কি করলাম, আমার যে স্যাম্পল ডিএনএ ছিল যেটার সিকোয়েন্স আমি বের করার জন্য প্লাজমিড ডিএনএর ভিতরে দিয়েছিলাম, পরবর্তীতে এই যে স্যাঞ্জার মেথড ইউজ করে আমি কি করলাম, সেখান থেকে আমি অসংখ্য কি করলাম ডিএনএ সিকোয়েন্স বের করে নিলাম, তাই না? বের করে এই যে আমার আলটিমেটলি আমার টার্গেট ডিএনএ সিকোয়েন্সটা আমি এখান থেকে এভাবে ব্রেক করছি। এভাবে আমি কি করতে পারবো, অসংখ্য ডিএনএ সিকোয়েন্স আমি বের করতে পারবো। এই পুরো বিষয়টা কি আমরা বুঝতে পারছি? স্যার, ইয়েস স্যার। Yes, sir. এটা এত কঠিন কোনো কিছু ছিল না। এখন একটু যদি বুঝে থাকেন তাহলে একটু একটা কোশ্চিন করি আপনাদেরকে। এইটা ছিল আমাদের স্লাইডের মধ্যে যে বলা ছিল, এই যে প্রথম অংশটা হচ্ছে ডিএনএ প্রিপারেশন। ডিএনএ প্রিপারেশন হচ্ছে আমার একটা যে ডিএনএর অংশটা আমি সিকোয়েন্সটা বের করবো সেই সিকোয়েন্সটা আমি কেটে নিলাম, কেটে এই যে আমি আমার প্লাজমিড ডিএনএ যেটা এই যে বলা আছে যে প্লাজমিড ডিএনএর ভিতরে আমি কি করব এনজাইম দিয়ে এখানে বসাই দিলাম, এই যে অ্যানিমেশনের মধ্যে দেখছি সেটাকে আবার আমি কি করলাম আমার ইসের ভিতরে আমি রিপ্লেস করে দিলাম, আমার যেই ছিল ব্যাকটেরিয়ার ভিতর। ব্যাকটেরিয়ার ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ব্যাকটেরিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া হয়ে গেল। তারপরে একটা ছিল সিকোয়েন্স রিয়াকশন। সিকোয়েন্স রিয়াকশনের ভিতরে প্রথম ধাপটা ছিল যে হিট দিতে হবে 96 ডিগ্রি সেলসিয়াসে যখন নিব তখন দুইটা স্ট্যান্ড আলাদা হয়ে যাবে। তারপরে কি হবে 50 ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা অ্যানেলিং বলতেছি, সেখানে কি হবে আমার যে ডিএনএ প্রাইমার আছে ডিএনএ প্রাইমারটা আমার এখানে চলে আসবে। এখানে ডিএনএ প্রাইমার কথা এই যে প্রাইমার শুধু প্রাইমার লিখছে, প্রাইমার বাইন্ডস টু দ্য ডিএনএ, মানে আমার যে অংশ ওই যে কাটিং অংশে এসে বসে যাবে, তার পরবর্তীতে যখন 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব তখন ডিএনএ পলিমার এনজাইম এসে কোথায় বসবে, ডিএনএ প্রাইমারের ঠিক পরে এসে বসবে, যে বাইন্ডস টু দ্য ডিএনএ প্রাইমার মানে ডিএনএ প্রাইমারের ঠিক পরে এসে বসবে, বসে সে ফ্রি ডিএনএ বেসগুলোর নাম এখানে দিয়েছে ডিএনটিপি। আপনারা নোট নিয়ে রাখতে পারেন, ডিএনটিপি বলতে ফ্রি ডিএনএ বেসগুলোকে বোঝাচ্ছে। বোঝা গেছে?
তারপরে সেই ফ্রি ডিএনএ বেসগুলোকে ডিএনএ পলিমারেজ এনজাইম বসাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে বলছে যে আনটিল দ্য টার্মিনেটর বেস ইজ অ্যাডেড। টার্মিনেটর বেসের আপনার হচ্ছে জেনেটিক্যাল নাম হচ্ছে জিএনটিপি। জিএনটিপি বলতে ফ্রি ডিএনএ বেসকে বোঝাচ্ছে, কমপ্লিমেন্টারি বেস। আর টার্মিনেটর বেস বলতে জিএনটিপিকে বোঝাচ্ছে আর কি। যতক্ষণ পর্যন্ত টার্মিনেটর বেস না আসবে তখন পর্যন্ত ডিএনএ পলিমারেজ এনজাইম কী করতে থাকবে, ফ্রি ডিএনএ বেসগুলোকে বসাতে থাকবে। এখন আমারে বলেন এইখানে টোটাল নাম্বার অফ সিকোয়েন্স হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে এখানে টোটাল কতবার টার্মিনেটর বেস আসবে বলেন তো? 12 বার। যদি 12 বার টার্মিনেটর বেস আসে তাহলে এখানে টোটাল কতগুলা স্যাম্পল আমার ক্রিয়েট হবে? স্যার 12টা। 12টা স্যাম্পল ক্রিয়েট হবে। তার মানে আমার লেজার রাইট দিয়ে যখন এই যে ছোট থেকে বড় আকারে যখন 12টা স্যাম্পল ক্রস করবে, টার্মিনেটর বেসগুলো যখন হিট করবে, তখন কিন্তু আমি এই পুরো সিকোয়েন্সটার অপোজিট ভ্যালুটা জেনে যাচ্ছি না? তার মানে আমার ডিএনএ সিকোয়েন্সগুলো আমার জানা হয়ে যাচ্ছে। ওকে, তারপরে এটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার যে ডিএন রিঅ্যাকশন। তারপর একটা বিষয় হচ্ছে যে টার্মিনেটর চেন হচ্ছে কী হয়ে যাবে পরবর্তীতে আমরা আস্তে কী করবো, যে ফ্লোরসেন্টলি লেবেল করে আমরা টার্মিনেশন করে দিচ্ছি সবগুলো আস্তে আস্তে আমরা কী করে দেবো এখানে টেম্পারেচারে যে এই স্টেপটা আবার রিপিট করে যখন 96°C নেব এই জিনিসটা কেটে কেটে আবার উপরে দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর লাস্টে ছিল ইলেকট্রোফরেসিস ইন ক্যাপিলারি টিউব। ওকে, এই ক্যাপিলারি টিউবের কী কাজ ছিল আমি বলছি যে এটা ইলেকট্রিক্যালি চার্জ থাকে, এটার মধ্যে জেল থাকে যেটার নাম হলো ফ্লোরাস জেল। এই জেলের কাজ হচ্ছে যে এই যে সিকোয়েন্সগুলো আমার এখানে কাট হয়ে যাচ্ছে সিকোয়েন্সগুলোকে ছোট থেকে বড় আকারে শর্টেস্ট টু লংগেস্ট ওয়েতে সাজিয়ে একটা লেজার লাইটের থ্রুতে বের করে নিয়ে যেতে হবে। যখনই বের করে যাবে, যখনই লেজার লাইটের ভিতরে টার্মিনেটর বেসটা হিট করবে, তখনই এক একটা সিকোয়েন্সের জন্য এক একটা এই যে লেজার বিমের ভিতরে এক একটা সিকোয়েন্সের জন্য এক একটা লাইট সে ব্লিঙ্ক করবে। এবং ওই লাইটগুলোর এই যে কালার কোডিংকে পরবর্তীতে আমি যখন এই কালার কোডিংটাকে আমি ক্র্যাক করতে পারবো তখনই আমি আমার এই যে আমার যে টার্গেট ডিএনএ সিকোয়েন্স ছিল সেটার ভ্যালুটা আমি কী করে নেব, জেনে নিতে পারবো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ইয়েস স্যার। ওকে, যদি বুঝে থাকেন তাহলে ভালো। তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত পড়বো, কালকে আমরা একটা ক্লাস নিব। তো একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে কালকে আপনাদের অন্যান্য কোর্সের ক্লাস কখন আছে? স্যার একটু চেক করতে হবে। স্যার আমাদের 3টার সময় একটা ইংলিশ ক্লাস আছে, আর আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস এর একটা ক্লাস আছে স্যার কালকে। কালকে সকালে কখনকার ক্লাস? টেস্ট সেকশনের আগামীকাল কোনো ক্লাস নেই। কোন সেকশনের? কালকে সকালবেলা কোনো ক্লাস নাই আমাদের। কোন সেকশনে এটা? স্যার আমরা হলো এফ। স্যার ই স্যার। এফ এর ক্লাস নাই নাকি ই এর ক্লাস নাই? এফ এর ক্লাস নাই স্যার। এফ এর ক্লাস নাই, বা 71 ই এর ক্লাস আছে কখন কখন সেটা বলেন। স্যার আমাদের হলো কালকে 3টার সময় ইংলিশ একটা ক্লাস আছে, আর কম্পিউটার ফান্ডামেন্টালস এর একটা ক্লাস আছে স্যার। একটা মিনিট করতে কম্পিউটার স্যার, ফান্ডামেন্টাল 11:30 স্যার কম্পিউটার ফান্ডামেন্টাল আছে স্যার, আর 12:20 স্যার বায়োলজি এন্ড কেমিস্ট্রি আছে স্যার আপনার। ওকে, 12:30 তাই তো? আর 12:20 স্যার। 12:20। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লাসটাকে আমরা হচ্ছে একটু আর্লি করতে 12:20 তাহলে আমরা একটা ক্লাস নিই নাকি অনলাইনে? হ্যালো। ওকে স্যার, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, আর 12:20 করতে পারেন অথবা 2টার দিকে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। স্যার 12টা বেশি। 12:20 স্যার 12:20। আপনাদের আবার 11:30 ক্লাস আছে তাই না? জি স্যার। ওই ক্লাসটা 50 মিনিটে শেষ হবে কিনা এটা তো একটা কাজ করি, একটা কথা শোনেন। হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। আপনারা আগামীকাল হচ্ছে আমরা লাস্ট ক্লাস করতে চাচ্ছি, কথা বুঝছেন, ঈদের আগে। যেহেতু আমাদের রবিসোম ক্লাস থাকবে, রবিসোম আমার ক্লাসটা আমরা করতে চাচ্ছি না আর কি। তো আগামীকাল যদি আমাদের লাস্ট ক্লাস থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে 9:30টায় ক্লাসটা নিই, কি বলেন? হ্যালো। জি স্যার। জি স্যার বললে তো হবে না বাবা, রেসপন্স করতে হবে। আমাদের এই চ্যাপ্টার কিন্তু এখনো শেষ হয় নাই, বুঝছেন? কিন্তু ফিডব্যাকটা যেটা আছে সেটা আজকের ভিতরে দিয়ে রাখবেন, বিকজ আমাদের চ্যাপ্টারের যে মূল অংশ ছিল আমাদের চ্যাপ্টারের 80% পড়া শেষ, আর 20% পড়া আছে। আর অন্য একটা চ্যাপ্টারের 20% পড়াবো, যেটা 71 ইয়ার অলরেডি করাই ফেলছি আমি। রিড ম্যাপিং আপনাদের তো 71 এফে পড়ানো হয়নি এখনও পর্যন্ত, তাই না? সো রিড ম্যাপিং কিন্তু 71 ইতে, সরি জিনোম ইনজেকশন কিন্তু 71 ইতে আমি পড়াই ফেলছি। ওদের একটা ফিজিক্যাল ক্লাস পাইছিলাম, তো ওইটা আপনাদেরও পড়াবো। কিন্তু 71 ইয়ার জিনোম ইনজেক্সিংয়ের থিওরি অংশ ছিল, ওইটা ওদের পড়ানো হয় নাই। আর ওই থিওরি অংশটা আপনাদেরও 71 এফকেও আমি পড়াই ফেলবো
পরবর্তীতে ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে তখন 71F এর জিনোম ইন্ডেক্সিংয়ের যে ম্যাথমেটিক্যাল অংশ আছে বা অ্যালগোরিদম অংশ আছে ওইটা আপনাদের পড়াই ফেলবো। তার মানে জিনোম ইন্ডেক্সের যে কমন অংশ যায় যেটা 71E কেও পড়ানো হয় নাই, আবার 71F কেও পড়ানো হয় নাই, এই অংশটা হচ্ছে আগামীকাল পড়াবো। আর এই চ্যাপ্টারের যে বাকি 20% আছে এই অংশটাও আমি আগামীকাল পড়াবো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আগামীকাল সকাল 9:30-এ সবাই একটা নোট নিয়ে রাখেন। 9:30-এ করবেন নাকি 10টায় করবেন? স্যার 10টা দেন স্যার। ওকে ওকে ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় আমি তাহলে নোট নিয়ে রাখলাম। সিআর ইয়েস স্যার। 71E অ্যান্ড 71F দুজনের সিআর কি আছেন এখানে? জি স্যার। ওকে, দুইজন সিআরই আপনাদের কাজ হবে এই ক্লাসটা শেষ হওয়ার ভিতরেই উইদিন 10-15 মিনিটের মধ্যে আপনারা আপনাদের নিজেদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন যে আগামীকাল সকাল 10টায় গুগল মিটে আর একটা অনলাইন ক্লাস হবে। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এবং ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করতে হবে বিকজ আগামীকাল ক্লাসে কিছু নেটওয়ার্কের জন্য শুনতে পাইনি স্যার। আগামীকাল সকাল 10টায় আবার ক্লাস হবে, বুঝতে পারছেন? ওকে, এবং যে যে সেকশন সিআর আছেন তারা তাদের নিজ গ্রুপে এই ক্লাসটা শেষ হওয়ার পরে 10 মিনিটের ভিতরে আপনারা হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবেন। ওকে, কারণ কালকের ক্লাসটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে। সো একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট টপিক আছে, দুইটা টপিক পড়াবো। আর একটা বিষয় হচ্ছে যে আপনার একটা কিছু সাবমিশন থাকবে, ওইটা বলে দিব। তো ইন্টারেক্টিভ কন্টেন্ট কিছু সাবমিশন থাকবে, তো কিছু বলবেন কেউ কিছু? হ্যালো, ওকে, যদি কিছু বলার না থাকে তাহলে আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে হচ্ছে 71 এর অ্যাটেন্ডেন্সটা আগে নিচ্ছি, আগামীকাল ইনশাল্লাহ 71F এর অ্যাটেন্ডেন্সটা আগে নিব। ওকে, সো অ্যাটেন্ডেন্স ইচ্ছি একটু রেসপন্স করেন সবার আগে। 71E অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হলে আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর সিআরদেরকে কি বলছি বুঝছেন তো, তাই না? হ্যালো, ইয়েস স্যার। স্যার আমরা পাঠিয়ে দিব মেসেজগুলি। জি ওকে স্যার। ওকে, আগামীকাল সকাল 10টায় অনলাইনে ক্লাস হবে। ওকে, ঠিক আছে। পাঠাবো না বলতে আপনারা আপনাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জানাবেন, আপনাদের পার্সোনালি আপনারা আপনাদের সার্কেলে শেয়ার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে টেলিগ্রাম গ্রুপটাতে অ্যাড আছি দুইটাতে জন্য আমি মেসেজটা পাই 10 থেকে 15 মিনিটের ভিতরে ক্লাস শেষ হওয়ার। ওকে, বা এখনই করে দিতে পারেন অ্যাজ এ উইশ। আর ইসের ক্ষেত্রে ওই যে স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে কি কেউ বাকি আছেন এখানে? আমি এখন তো চাই নাই স্যার। আপনি কখন দিবেন বাবা? আমি তো এখন হাইড করে দিব। এখানে 97 জনের ভিতরে মাত্র 48 জন দিছেন। স্যার ওকে, এখন স্যার বিএলসিতে ঢুকতে গেলে হচ্ছে নেট লোডিং দেখাচ্ছে। নেট লোডিং দেখানোর কথা না, বাকি 48 জন কি স্যাটেলাইট থেকে সাবমিশন করছে স্ক্রিনশট? জি স্যার, এমনই হয়তো বা। হ্যাঁ, তো এখানে আপনার 50% সাবমিট করতে পারছে, আর আপনারা বাকি 50% কি আপনারা গাফেলতি করবেন? আপনাদের খাতার অবস্থা কিন্তু ভালো না। আমি আবারও বলছি যে যদি মার্কেট প্রয়োজন হয় এই জায়গাগুলোতে কিন্তু ল্যাকিংস রেখেন না। আপনাদের বিএসসিতে যত সাবমিশন দিব আর এই যে সাবমিশনগুলো থাকবে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বোঝা গেছে? এই জায়গাগুলোতে যদি আপনি ঠিকঠাক মতো না রাখেন পরবর্তীতে স্যার একটু দেখেন বা স্যার একটু কিছু একটা করেন, আমার সিজিপিএ ভালো উঠলো না, আমার এবার চলে গেল, তখন কিন্তু আমার কোনো অপশন থাকবে না। আপনি আমাকে প্রায়োরিটি দিবেন না, আমি আপনাকে প্রায়োরিটি দিব না, এটা নিয়ম, বোঝা গেছে? তো এইগুলা খুবই আনএক্সপেক্টেড বিষয়। আমি ক্লাসটা নিচ্ছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, মাত্র 48 জন এখানে স্ক্রিনশট সাবমিট করছেন, আর বাকি 50% কি হাওয়ায় বাতাস খাচ্ছেন?
এটা আমি এই অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে ক্লোজ করে দিব, এরপর আমি আর কোনো আর্গুমেন্ট শুনবো না। অ্যাটেন্ডেন্সটা নিতে আমার সর্বোচ্চ 5 মিনিট মতো সময় লাগবে, এর ভিতরে আপনাকে করে ফেলতে হবে বাকিগুলো। তো 71E যারা যারা আছেন একটু রেসপন্স করবেন। ওকে, রেসপন্স প্লিজ। 001, প্রেজেন্ট স্যার 016, ইয়েস স্যার 027, তানহা শান্ত, মাইকটা বন্ধ করেন আপনার মাইক্রোফোনটা। 027, 027, ওকে, 046, ইয়েস স্যার 067, অরণ্যরাজ বিশ্বাস, ওকে, 081, স্যার ওনার ফুপু মারা গেছে দেখে সে অনলাইনে অ্যাটেন্ড করতে পারে নাই। 092, প্রেজেন্ট স্যার 095, নিয়াদ হাসান নীরব, 097, ইয়েস স্যার 114, উম্মে আমিনা, 120, প্রেজেন্ট স্যার Yes, sir. ওকে, Sir, 114. 114, ওকে। কেউ মিস থাকলে ইন্টারফেয়ার না করে লাস্টে বলবেন। 120 আছে তাহমিদ হাসান, জি স্যার ওকে। 123 জাহিদুল ইসলাম, 133, ইয়েস স্যার 138 শাহরিয়ার Yes, sir. ইবনে আফজাল আছে, ইয়েস স্যার আমি আছি। জি স্যার আছি। ওকে। 169, ইয়েস স্যার 176, ইয়েস স্যার 181, ইয়েস স্যার 201 নুরুন নবী, 246, ইয়েস স্যার 249, প্রেজেন্ট স্যার 271 দীপ চক্রবর্তী কুশাল, 279, প্রেজেন্ট স্যার 299, ইয়েস স্যার 300, প্রেজেন্ট স্যার 309, ইয়েস স্যার 325 আরাদ হোসেন, 331 তানজিল আহমেদ, 332, Yes, sir. 338, Present, sir. 347, ইয়েস স্যার 356, প্রেজেন্ট স্যার 364 রিফা সানজিদা, 377 তহিদুল ইসলাম, 380, ইয়েস স্যার 377 স্যার 380 নিশাত নওরিন কথা, 385, ওকে। মাহাদি হাসান আছে, 391, ইয়েস স্যার 411, 411 আবিদ খান মিল্কি, 413 মাহাতির মোহাম্মদ, 416, ইয়েস স্যার 433 রেদানুল ইসলাম রিফাত, 456 57 ইশতিয়াক আহমেদ অপরূপ, ওকে নাই, 463 ইয়েস স্যার 472 ইয়েস স্যার 476 ইয়েস স্যার 478 Present, sir. 480 ইশিকা জাহান নীরা, 482 ইয়েস স্যার 506 মুর্শিদ আলম সরকার, 507 ইয়েস স্যার সম্রাট হোসেন, ইয়েস স্যার আছে স্যার ওকে। 506 আছে, মুর্শিদ আলম সরকার আছে, নাই, সম্রাট হোসেন আছে, ওকে। কেউ অ্যাবসেন্ট আছেন? স্যার এখানে হলো 201 স্যার এই ক্লাসে ছিল কিন্তু তার কারেন্ট চলে যাওয়ার কারণে থাকতে পারেনি। আর হলো আসছি আবার আসছি আসছে 201, স্যার আরেকটা আছে এটা হলো 123 স্যার আমার 308 আমার কানেকশন কেটে গেছিল একটু দিয়ে দেন। আর কে আছে? স্যার 123 123
আর স্যার 201 স্যার, এই কয়েকজনই ক্লাসে ছিল কিন্তু তারা অ্যাটেন্ডেন্স দিতে পারে নাই। আর কেউ আছে? স্যার 380 30 কি? 380 আমি ছিলাম, কানেকশন কেটে গেছিল। 380? 80 ওকে, ঠিক আছে। স্ক্রিনশট যদি দিয়ে না থাকেন দিয়ে ফেলেন, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে এটা হাইড করে দিব। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে 71F যারা আছেন তারা 71F এর সিআর কিন্তু অলরেডি হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছে। তো 71 সিআর উনি আপনার গ্রুপে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আগামীকাল 71F এর অ্যাটেন্ডেন্সটা ইনশাল্লাহ আগে নিব। স্যার স্ক্রিনশট সাবমিট করার জন্য বিএলসি তে ঢোকা ট্রাই করতেছি, বাট কিছুতেই ঢুকতে পারতেছি না। আপনাকে তো ট্রাই করতে হবে, আপনি পারতেছেন না, পারতে হবে। অন্যরা পারলে আপনি কেন পারবেন না? স্যার হচ্ছে শোই করতেছে না, এই যে 60 জন সাবমিট করছে, লোড হচ্ছে না স্যার। 60 জন সাবমিট করছে, তো তারা কিভাবে পারতেছে বলেন? এটা হচ্ছে আপনার রেঞ্জের প্রবলেম, আপনার ইন্টারনেট কানেকশনের স্টেবিলিটির সমস্যা। আমি কি করব বলেন? অনলাইনে ক্লাস করতে গেলে এইটুকু তো আপনাকে ইনশিওর করতেই হবে, তাই না? জি স্যার। 71F, আমি অ্যাটেন্ডেন্সটা নেওয়া পর্যন্ত সময় আছে, এর ভিতরে ট্রাই করতে থাকেন। 007, ওকে, ইনি তো নাই মানে নাই। 012, প্রেজেন্ট স্যার। ও 018, প্রেজেন্ট স্যার। 020, প্রেজেন্ট স্যার। 031, প্রেজেন্ট স্যার। ওকে, 036, প্রেজেন্ট স্যার। 037, ইয়েস স্যার। 058, প্রেজেন্ট স্যার। 060, ইয়েস স্যার। 061, ইয়েস স্যার। 062, ইয়েস স্যার। 063, প্রেজেন্ট স্যার। 082, ইয়েস স্যার। 085, ইয়েস স্যার। 111, প্রেজেন্ট স্যার। 147, প্রেজেন্ট স্যার। 164, নাফিস তালুকদার 171, প্রেজেন্ট স্যার। 179, প্রেজেন্ট স্যার। 182, ইয়েস স্যার। 195, Present, sir. 199, শাহরিয়ার আহমেদ জিসো 204, মারিয়া আফরিন নীলা 236, জান্নাতুল ইসলাম 243, ইয়েস স্যার। 247, রাফিদ রিদওয়ান, প্রেজেন্ট স্যার। ওকে, 256, সরি 252, প্রেজেন্ট স্যার। 253, প্রেজেন্ট স্যার। 265, প্রেজেন্ট স্যার। 292, প্রেজেন্ট স্যার। ওকে, 303, মেহেদি হাসান, ওকে, 314, প্রেজেন্ট স্যার। 324, প্রেজেন্ট স্যার। 339, আহমেদ শাহিব 344, ইয়েস স্যার। 355, ইয়েস স্যার। 362, Yes, sir. 366, ইয়েস স্যার। 379, ইয়েস স্যার। 388, প্রেজেন্ট স্যার। 392, মেহজাবিন কামাল তানহা 413, ইয়েস স্যার। 436, প্রেজেন্ট স্যার। 454, প্রেজেন্ট স্যার। 477, প্রেজেন্ট স্যার। 479, স্যার ও ক্লাসে আছে, ওর হচ্ছে মাইক্রোফোন অন হচ্ছে না। 483, ইয়েস স্যার। 492, প্রেজেন্ট স্যার। 510, প্রেজেন্ট স্যার। কেউ অ্যাবসেন্ট আছেন? স্যার 204 স্যার ক্লাসে ছিল, নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার এখন ওকে, ঢুকতে আর পারছি কেউ অ্যাবসেন্ট আছেন? ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। So, আমি স্ক্রিনশটটা হাইড করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল আবার সকাল 10টায় আপনাদের সাথে আমার দেখা হবে। সো কালকে ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি কালকে কিছু সাবমিশন আছে ওগুলো আমি বলে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার